তাহলে আমরা আজকে যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপস। তো ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপস এর আগে আমি কতগুলো জিনিস একটু বলে দিই চ্যাপ্টারটা শুরু করার আগে। এর আগেও তোমরা প্রোডাক্ট পড়েছো, সেটের প্রোডাক্ট পড়েছো। যেরকম আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে ধরো এ একটা সেট, বি একটা সেট, তাহলে তার যদি প্রোডাক্ট করি মানে কার্টেশিয়ান প্রোডাক্ট, সেটা আমরা শিখেছি কিরকম ভাবে হয়। দুটো সেটের প্রোডাক্ট, দুটো সেটের প্রোডাক্টটাও কিন্তু একটা সেট, সেইটাকে বলে কার্টেশিয়ান প্রোডাক্ট। তো the product of two sets A and B is also a set containing কি টাইপের এলিমেন্ট গুলো, containing the elements, বলো those elements which are like কিরকম A, B pair wise, যেখানে স্মল a হচ্ছে ক্যাপিটাল A এর আর স্মল b হচ্ছে ক্যাপিটাল B এর এলিমেন্ট। ক্লিয়ার? স্মল a এটা হচ্ছে ক্যাপিটাল A এর এলিমেন্ট আর স্মল b টা হচ্ছে ক্যাপিটাল B এর এলিমেন্ট। এইভাবে আমরা দুটো সেটের এলিমেন্টের, তাই না, পেয়ার আকারে লিখে দুটো সেটকে প্রোডাক্ট আকারে লিখতে পারি। তো এখানেও কিন্তু প্রোডাক্ট আছে। কাদের প্রোডাক্ট? গ্রুপের। তো তোমরা হয়তো জানো যে গ্রুপ মানে কিন্তু সবার আগে সেটা সেট। তো গ্রুপ যদি কাউকে বলি তো গ্রুপ বলার আগে সবার আগে সেটা সেট। তো তাহলে এরকম ভাবে যদি দুটো গ্রুপের আমরা প্রোডাক্ট করি তাহলে বলছে যে তারা কি একটা গ্রুপ হবে কি হবে না, বা কি হবে না হবে সেই সমস্ত নিয়ে গোটা চ্যাপ্টারটা, সেটাকে বলছে ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপ। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের উপর বেস করে এরপরে সিম্পল গ্রুপ, নর্মাল সাব গ্রুপের অনেক অঙ্ক আছে, ইভেন সাইলো গ্রুপ যেগুলো আছে সেই সাইলো গ্রুপের অঙ্কগুলো এর উপর দাঁড়িয়ে আছে। ডিরেক্ট প্রোডাক্ট তোমাদের বলে রাখি দু ধরনের হয়। যেমন সেটের ক্ষেত্রে আমরা কি করতাম, জাস্ট দুটো সেটের একটা প্রোডাক্ট, সেটাকে বলতাম কার্টেশিয়ান প্রোডাক্ট। গ্রুপের ক্ষেত্রে ডিরেক্ট প্রোডাক্ট দু ধরনের। কিরকম? একটা হচ্ছে এক্সটার্নাল প্রোডাক্ট, আরেকটা হচ্ছে ইন্টারনাল প্রোডাক্ট। একটা হচ্ছে এক্সটার্নাল প্রোডাক্ট, একটা হচ্ছে ইন্টারনাল প্রোডাক্ট। তোমাদের বলে রাখি তোমাদের সিলেবাসে দুটোই আছে, এক্সটার্নাল প্রোডাক্টটাও আছে, ইন্টারনাল প্রোডাক্টটাও আছে। তবে ইন্টারনাল প্রোডাক্টটা তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট, মানে ইন্টারনাল প্রোডাক্ট থেকে অঙ্ক বেশি আসে তুলনামূলক। ক্লিয়ার? যাই হোক, তো প্রথমত আমরা শুরু করব এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট দিয়ে। তাহলে হেডিং দিয়ে দিই এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। কি সেই এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট আগে আমি আলোচনা করছি। ধরো G1 একটা গ্রুপ কম্পোজিশন, আর G2 আরেকটা গ্রুপ। কি দেব G2 আরেকটা? আচ্ছা এই চিহ্নটা দিচ্ছি, হ্যাঁ এটাও একটা কম্পোজিশন। অসুবিধা আছে কারোর? G1 আর G2, ঠিক আছে, B2 গ্রুপস। স্যার প্লাস দিয়ে সার্কেল করে দিন, ভালো লাগবে। প্লাস দিয়ে সার্কেল করে দেবো, করা যায়। তোমাদের এসকে মাপাতে এই চিহ্নটা দিলাম, দেওয়া আছে বলে এটা করলাম। পরবর্তীকালে কি বলতো, পরবর্তীকালে বেশিরভাগ ডটের রেসপেক্টেই আছে। ঠিক আছে, তো মোট কথা যেটা ইচ্ছা করো, কোনো আমার তাতে কোনো আপত্তি নেই। মোট কথা একটা চিহ্ন দিলেই হবে। আর স্টার কেন দিলাম না, স্টারটা অনেক সময় দিই, স্টার আমি দেবো এরপর, ওই জন্য স্টারটা দিলাম না। ঠিক আছে, তাহলে G1 কম্পোজিশন আর G2 কম্পোজিশন, দুটো ডিফারেন্ট কম্পোজিশন দিলাম, দুটো হচ্ছে গ্রুপ। প্লাসটা অনেক সময় অন্য জিনিস ডিনোট করে, তো সেই জন্য প্লাসটাকে না সবসময় আমি অ্যাভয়েড করতে চাই। মানে প্লাস দিয়ে দাও মানে খুব স্পেসিফিক কিছু ডিনোট করে, বুঝতে পেরেছো? সেই জন্য প্লাসটাকে আমি অ্যাভয়েড করছি। হ্যাঁ, মানে এটা জাস্ট একটা কম্পোজিশন, মানে প্লাসের জন্য অনেক কিছু না অন্যরকম হয়ে যায়। তো G1 আর G2, ঠিক আছে, ওই জন্য প্লাস অ্যাভয়েড করছি আর কিছু না, দুটো গ্রুপ। ক্লিয়ার? আর G1 আর G2 প্রোডাক্ট কিরকম প্রোডাক্ট? কার্টেশিয়ান প্রোডাক্ট, দুটো সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট। বি দা কার্টেশিয়ান প্রোডাক্ট ঠিক আছে অফ দ্য সেটস, গ্রুপের না কিন্তু, মানে আলটিমেটলি গ্রুপ মানে তো সেটই হয়। তো G1 একটা সেট আর G2 একটা সেট, দুটো সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট, সেটা একটা সেট। জাস্ট সেট হিসেবে কনসিডার করো, গ্রুপ টু এখন ভুলে যাও। আপাতত মাথায় রেখো জি কি, জি হচ্ছে G1 আর G2 এই দুটো সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট। তাহলে জি এর এলিমেন্ট গুলো কিরকম হবে আশা করি সবাই বুঝতে পারছো।
আমাকে আর বলে বোঝাতে হবে না যে জি এর এলিমেন্ট গুলো কি হবে। তাহলে জি এর এলিমেন্ট গুলো সবসময় কি আকারে থাকবে? পেয়ার আকারে থাকবে, যার ফার্স্ট স্টেটটা প্রথম কম্পোনেন্টটা জি ওয়ানে আর পেয়ারের সেকেন্ড কম্পোনেন্টটা জি টু তে থাকবে। ইজ ইট ক্লিয়ার? এইবার আমরা একটা বাইনারি কম্পোজিশন ডিফাইন করছি কার উপর? জি এর উপর। দ্যাট ইজ জি ওয়ান আর জি টু এই দুটো সেটের কম্পোজিশনের উপর, দুটো সেটের প্রোডাক্টের উপর আমরা একটা কম্পোজিশন ডিফাইন করছি। সেই কম্পোজিশনটাকে আমি বলছি স্টার। তাহলে স্টারটা কার উপর ডিফাইন করছি? জি এর উপর। এই যে জি। কিভাবে? বাই জি থেকে একটা এলিমেন্ট নিচ্ছি এ ওয়ান কমা এ টু। কেন এইভাবে নিলাম আশা করি বুঝতে পারছো। জি এর এলিমেন্ট মানে পেয়ার আকারে। তাহলে কে বলতে পারে এ ওয়ান কোথায় আছে? এ ওয়ান কমা G1 এ। জিতে থাকার ফলে এ ওয়ানটা জি ওয়ানে আছে, কারেক্ট, আর এ টুটা জি টুতে আছে। এটা যাতে পরিষ্কার হয়ে থাকে সবার। তার সাথে কম্পোজ করলাম আরেকটা এলিমেন্ট বি ওয়ান কমা বি টু। তাহলে বি ওয়ান কমা বি টু এটাও জিতে আছে। এদের যে কম্পোজিশন নিলাম সেই কম্পোজিশনটা কি বলছে? সেই কম্পোজিশনটাকে ডিফাইন করছে এইভাবে, এ ওয়ান আর বি ওয়ান কার এলিমেন্ট? জি ওয়ান এর, আর এ টু আর বি টু কার এলিমেন্ট? জি টু। তাহলে বলছে এ ওয়ান আর বি ওয়ান তাদের কম্পোজিশন, কমা এ টু আর বি টু তাদের কম্পোজিশন। কম্পোজিশনটা ভালো করে দেখো কিভাবে কম্পোজিশন, তিনটে কম্পোজিশনের কিন্তু এখানে আমাদের হিসেব নিকাশ করতে হবে এবং খুব পরিষ্কার কে কার সাথে হবে না হবে। অনেকটা তোমরা এর সাথে কার তুলনা পাবে বলো তো? ম্যাট্রিক্স স্পেসে মনে আছে যখন প্রোডাক্ট অফ ম্যাট্রিক্স স্পেস করতাম? মনে আছে যে ধরো সাপোজ এক্স একটা ম্যাট্রিক্স স্পেস ডি ওয়ান এর রেসপেক্টে, ওয়াই একটা ম্যাট্রিক্স স্পেস ডি টু রেসপেক্টে, আবার এক্স ক্রস ওয়াই সেটা একটা ম্যাট্রিক্স স্পেস ডি এর রেসপেক্টে। তাহলে মনে আছে আমরা কি করে করতাম? আমরা এক্স ক্রস ওয়াই এর সাথে এক্স এর আর ওয়াই এর সম্পর্ক কিভাবে বের করতাম, বা আমরা ডি এর সাথে ডি ওয়ান আর ডি টুর সম্পর্ক কিভাবে বের করতাম। একই জিনিস আমরা এখানেও করছি। আমরা কি করছি দেখো ভালো করে, দিস ইজ এ এলিমেন্ট অফ জি এ ওয়ান কমা এ টু, এটাও জি এর এলিমেন্ট। তাহলে জি এর এলিমেন্ট গুলো কম্পোজ করলাম, স্টার দিলাম। আগে তোমাদেরকে বুঝতে হবে যে কোন এলিমেন্ট কোথায় আছে। যারা জিতে আছে তাদের কম্পোজিশন স্টার। এ ওয়ান আর বি ওয়ান কোথায় আছে? তোমরাই বললে স্যার এ ওয়ান ফার্স্ট কম্পোনেন্ট মানে জি ওয়ানে থাকবে, বি ওয়ানটাও ফার্স্ট কম্পোনেন্ট জি ওয়ানে থাকবে। তাহলে জি ওয়ানের এলিমেন্টের জন্য কম্পোজিশনটা কি দিলাম? এই যে কমা এ টু বি টু, এরা দুটোই জি টু তে আছে, তাহলে জি টুর এলিমেন্টের কম্পোজিশন এইটা। এবং লক্ষ্য করো এ ওয়ান এ টু কম্পোজিশন বি ওয়ান বি টু, এটা করার পর যেটা পেলাম সেটা কোথায় থাকবে? এই এলিমেন্টটা কোথায় থাকবে? এটাও তো পেয়ার আকারে। দিস এলিমেন্ট ইজ অলসো কি? জি তে থাকবে স্যার। ইজ অ্যান এলিমেন্ট অফ জি। কেন জি তে থাকবে? কারণ প্রথম এলিমেন্টটা কোথায় থাকবে? এটা কোথায় থাকবে? জি ওয়ান এ G1 স্যার। এ স্যার। কি করে বলতে পারছো এটা জি ওয়ানে থাকবে? বিকজ জি ওয়ান ইজ এ গ্রুপ। জি ওয়ান কিন্তু গ্রুপ, এবং জি ওয়ান গ্রুপ হয়ে যাওয়ার ফলে যদি দুটো এলিমেন্ট জি ওয়ানে থাকে তাহলে তাদের কম্পোজিশনটা জি ওয়ানে থাকবে। ক্লিয়ার? সিমিলারলি এ টু বি টু দুটো জি টুর এলিমেন্ট, জি টুটাও একটা গ্রুপ, তাহলে তাদেরও যে কম্পোজিশন নিচ্ছি সেটাও জি টুতে থাকবে। তার মানে আমি বলতে চাইছি এই এলিমেন্টটা, তার মানে দুটো এলিমেন্ট জি থেকে নিলাম, তার কম্পোজিশনটা কোথায় আছে? জিতে আছে কিনা। ক্লিয়ার? এইভাবে আমরা একটা বাইনারি কম্পোজিশন ডিফাইন করলাম ফর অল এ ওয়ান এ টু আর বি ওয়ান বি টু। তারা কোথা থেকে নিয়েছি? তারা জি থেকে নিয়েছি। ক্লিয়ার? তাহলে এবার যেটা কোশ্চিন আমার, ইজ জি স্টার এ গ্রুপ? এটা আমার কোশ্চিন। জি স্টার থেকে এটা গ্রুপ হবে? আচ্ছা, ক্লোজার প্রপার্টি কি বলার দরকার আছে? ক্লোজার প্রপার্টিটা কি বলার দরকার আছে না বলে দেবো আরেকভাবে? দুটো এলিমেন্ট নিয়েছি এ ওয়ান এ টু আর বি ওয়ান বি টু জি থেকে। তাহলে এ ওয়ান বি ওয়ান জি ওয়ানে যে প্রথমগুলো, আর এ টু বি টু এরা জি টুতে। তাহলে এ
ওয়ান কম্পোজিশন বি1, কোন কম্পোজিশন নিলাম? জি1 এর কম্পোজিশনটা নিলাম, সেটা জি1 এ থাকবে কারণ জি1 একটা গ্রুপ। আর এ2 কম্পোজিশন বি2 সেটা কোথায় থাকবে? জি2 তে থাকবে, কারণ ব্র্যাকেটে বলে দিই অ্যাজ জি1 এই কম্পোজিশনের রেসপেক্টে আর জি2 এই কম্পোজিশনের রেসপেক্টে বি2 গ্রুপস, তাই না? তো এবার যেটা কোশ্চিন সেটা হচ্ছে নাও এই এ1 এ1 এ2 স্টার স্টার মানে এবার জি এর রেসপেক্টে কম্পোজিশন বি1 বি2, সেটা আমরা কি জানলাম? আমরা জানলাম সেটা ডেফিনেশন অনুসারে, বাইনারি কম্পোজিশনের ডেফিনেশন অনুসারে এ1 কম্পোজিশন বি1 কমা এ2 জি2 রেসপেক্টে কম্পোজিশন ইন্টু বি2। তাহলে এইটা অলরেডি বলে দিয়েছি জি1 এ থাকছে, পরেরটা জি2 তে থাকছে, তার মানে এটা জি1 ক্রস জি2 তে থাকছে, দ্যাট মিনস এটা জিতে থাকছে। অতএব দুটো এলিমেন্ট যদি জিতে থাকে তাদের কম্পোজিশনটাও জিতে থাকছে। অতএব কি বলতে পারি? জি স্টার ইজ কি ক্লোজড। বোঝাতে পেরেছি? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখাতে পারবে? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আচ্ছা দেখানো যাবে, তিনটা এলিমেন্ট ধরে নিব। তিনটে এলিমেন্ট ধরবে, ঠিক আছে? তিনটে এলিমেন্ট ধরে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা যদি দেখাতে হয়, আমি দেখিয়ে দিব? পারবে? আচ্ছা আমি দেখিয়ে দিই, প্রথম করাচ্ছি, আমি দেখিয়ে দিই। তিনটে এলিমেন্ট ধরে নাও, একটা হচ্ছে এ1 কমা এ2। আপাতত এখন লিখতে হবে না, জাস্ট বুঝে নাও, স্ক্রিনশট তুলে নিয়ে পরে লিখতে পারো, বা পরে রেকর্ডিং তো তোমাদেরকে দিয়ে দিব, সেগুলো দেখেও লিখতে পারো। আপাতত বুঝে নাও বিষয়গুলো, নতুন জিনিস করাচ্ছি, শিখতে হবে ভালো করে। সেই জন্য কি আছে, প্রথমত আপাতত জাস্ট আমি যেটা করাচ্ছি সেটা চুপচাপ দেখে নাও, কিছু নোট ডাউন করে নিতে পারো একটা খাতা পেন নিয়ে। আদারওয়াইজ এখন সবকিছু লেখার দরকার নাই, পরে আমাকে বলবে প্রথম কোনো একটা পেজ হয়ে গেলে স্যার একটু থামুন, স্ক্রিনশট নিয়ে নাও, পরে ওটা দেখে দেখে লিখে নেবে। ক্লিয়ার? এ1 এ2 বি1 বি2 আর সি1 সি2 তিনটে এলিমেন্ট জি থেকে, জি মানে জি1 ক্রস জি2 থেকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের কি দেখাতে হবে অ্যাসোসিয়েটিভের জন্য বলো? আমাদের দেখাতে হবে এ1 কমা এ2 স্টার, আমি এটাকে না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, বি1 কমা বি2 স্টার সি1 কমা সি2। প্রথমে এখানে রাখাচ্ছি ব্র্যাকেটটা, মানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট অলরেডি আমরা ইউজ করে ফেলেছি, তাহলে আমি না অ্যাসোসিয়েটিভটা সেকেন্ড ব্র্যাকেট। কার আছে সাউন্ড? অমিত, সাউন্ড বন্ধ করো। অ্যাসোসিয়েটিভটা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে করছি। কে বলতে পারে এ1 কমা এ2 যে যার জায়গায় বসে গেল, স্টার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটার কাজ যদি আগে করি, সেটা কত হবে গো? বলো কি করে করি আমরা কম্পোজিশন, বলো? এই যে বি1 আর সি1 দিয়ে এদের কম্পোজিশন স্টার ডিফাইন করে দিচ্ছি, কে বলতে পারে? বি1 স্যার কম্পোজিশন C1 আর B2 কম্পোজিশন। হ্যাঁ, এই কম্পোজিশনটা জি1 এর কম্পোজিশন, আর বি2 জি2 এর কম্পোজিশন, তার রেসপেক্ট সি2। এবার আবার এদের মধ্যে যদি আবার ইয়ে করি, কম্পোজ করি, কি হবে বলবো? লিখবো এখানে, দেখো এ1, হ্যাঁ, কম্পোজিশন, এখানে ব্র্যাকেট দিচ্ছি, হ্যাঁ, মানে বি1 কম্পোজিশন সি1টা একসাথে, হ্যাঁ, আর এ1টা আলাদা, সেই জন্য আর কিচ্ছু না, বাকি কোনো কারণ নেই। কমা, কে বলতে পারে পরেরটা কত হবে? এই যে এটার সাথে এটা কম্পোজিশন হলো, স্টার আছে বলে। আর A2 composition, B2 composition, C2. এ2 কোন কম্পোজিশন? জি2 এর কম্পোজিশন। আর ব্র্যাকেটে বি2 কম্পোজিশন সি2 অলরেডি ছিল এরকম জায়গা, এখানে কি দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে না, তাহলে আমি নিচের লাইনে লিখবো, একটু ছোট করে দিই কম্পোজিশনটা, দাঁড়াও একটু ছোট করে দিই লেখাটা, ছোট, ফার্স্ট ব্র্যাকেট বি2 কম্পোজিশন সি2, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজড। আচ্ছা, যেহেতু জি1টা একটা গ্রুপ, তাহলে জি1 এর রেসপেক্টে এই যে কম্পোজিশনটা যে জি1 এর ক্ষেত্রে হয়েছে, সেখানে কি আমরা এরকম লিখতে পারি যে এ1 কম্পোজিশন বি1 আগে ব্র্যাকেটের মধ্যে, তারপর সি1 আলাদা? অসুবিধা আছে কারোর? কেন অসুবিধা হওয়ার কথা না, কারণ এটা আর এটা কেন সমান? কারণ
G1 একটা গ্রুপ এবং G1 এর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থেকে এটা বলতে পারি। Similarly, G2 is also a group and G2 also satisfies the associative property. That's why we can write A2 composition, B2 composition C2 as কি লিখতে পারি? A2 composition B2 composition C2, তার মানে A2 composition B2 টা একসাথে ব্র্যাকেটের মধ্যে, বাকি composition C2। এবার যদি এটাকেও তোমরা আস্তে আস্তে ভাঙতে শুরু করো না, কি হবে জানো? এটাকে যদি আস্তে আস্তে ভাঙতে শুরু করো, আমি বোঝাতে পারছি কি হবে? বলো, কে বলতে পারে এর পরের লাইনটা আমি কি বলতে চাইছি? এটা কত হবে? এটা হবে জানো, A1 composition B1 কমা A2 composition B2 স্টার C1 composition C2। কি হয় গো স্টার হলে? এটা বলো তো, যদি এইটা কাউকে বলি করতে, তাহলে A1 composition B1 কমা A2 composition B2 স্টার C1 কমা C2, তাহলে স্টার থাকলে কি হয়ে যায় বলো? A1 composition B1 composition C1 এই যে কমা A2 composition B2 composition C2। কে বলতে পারে এইটাকে আবার কত লেখা যায়? এই যে এটাকে কত লেখা যায়? এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি আমি, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি। বলো, কে বলতে পারে কত লেখা যায় ওটাকে? सर A1 A1 composition A2 और B1 composition B2। Sir, A1 A2 star B1 B2. A1 A2 স্টার B1 B2 কি যে বলছে দিলওয়ার, মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। A1 A2 স্টার B1 B2 আর বাকি বাইরে স্টার C1 C2 ছিল, তাহলে আলটিমেটলি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কমপ্লিট। খুব সোজা, ক্যালকুলেশন ছাড়া কিছু না। বোঝাতে পারলাম? নিচের লাইনটা কি সবাই দেখতে পাচ্ছ? এই লাইনটা, এটা দেখা যাচ্ছে না কেটে গেছে? হ্যাঁ স্যার দেখা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। নেক্সট, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হয়ে গেল। কে বলতে পারে আইডেন্টিটি কত হবে? বলা যাবে এটা, দেখি কার বুদ্ধি বেশি কাজ করছে এখন। একটা আইডেন্টিটি এলিমেন্ট পাবোই পাবো। আমি বলবো না বলবে? ট্রাই করবে কেউ? বলা উচিত তোমাদের, আমি এতটুকু এক্সপেক্ট করি বলা উচিত। স্যার E1 comma E1 E2 E2 E3 এগুলো আপনি বলতে থাকেন। E1 comma E2 E2. be the identity element। দেখবে কেন? আচ্ছা, আগে বলবো হোয়াট ইজ E1 আর হোয়াট ইজ E2। E1 মানে কি? G1 এর Identity। আইডেন্টিটি এলিমেন্ট। আর E2 হচ্ছে G2 এর আইডেন্টিটি। তাহলে E1 and E2 are the identity elements of G1 and G2 respectively। কেন হঠাৎ করে ওরা E1, E2 আর্নিকারা E1, E2 এটাকে আইডেন্টিটি বলতে পারলো? বৈশিষ্ট্যকে আইডেন্টিটির যে কোনো এলিমেন্ট নিয়ে নাও একটা A1 A2, তার সাথে আইডেন্টিটিকে কম্পোজ করো। আমি রাইটে করছি, কে বলতে পারে কম্পোজিশন অনুসারে কি হবে? A1 কম্পোজিশন E1 এটা G1 এর কম্পোজিশন, আর A2 G2 এর কম্পোজিশন রেসপেক্টে E2। যেহেতু G1 একটা গ্রুপ, এটাতে মাথায় থাকে, তাহলে A1 এর সঙ্গে তার আইডেন্টিটি কম্পোজ করলে কি হয় গো? A1ই হয়। এবং সিমিলারলি G2 টাও একটা গ্রুপ, তাহলে A2 এর সাথে তার আইডেন্টিটি কম্পোজ করলে A2। তাহলে কি পেলাম আলটিমেটলি? A1 A2 এর সাথে এই যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটাকে যদি আমি রাইটে কম্পোজ করি তাহলে সেটাই পাওয়া যাবে ফর অল, যে কোনো A1 A2 যদি G থেকে নিই। এবং একইভাবে যদি লেফটেও করো, আমার মনে হয় না যে এটা আর করানোর দরকার আছে, এটা সবাই আশা করি বুঝতে পারছো যে E1 কম্পোজিশন A1 আর E1 G2 রেসপেক্টে কম্পোজিশন A2। তাহলে বাঁ দিকে থাক বা ডান দিকে থাক, যেহেতু G1 টা একটা গ্রুপ, তাহলে E1 তার আইডেন্টিটি, তাহলে E1 এর সঙ্গে A1 কম্পোজিশন করলে A1 হবে। আর সরি, এটা কি হবে গো? E2 হবে স্যার।
এর সঙ্গে A2 কম্পোজ করলে A2 হবে, কারণ G1 G2 এই দুটোই গ্রুপ। তাহলে আইডেন্টিটি কিন্তু আছে। কে বলতে পারে ইনভার্স পাবো? যদি ইনভার্স পেয়ে গেলাম তাহলে তো এটা গ্রুপ হয়ে গেল। জি ইনভার্স, ধরো একটা এলিমেন্ট, সাপোজ একটা এলিমেন্ট নিলাম A1, A2, হ্যাঁ, জি থেকে। কেউ বলতে পারবে এর ইনভার্স কত হবে? ওই যে A1 এর ইনভার্স সে- আর ইনভার্স, A1 এর ইনভার্স কমন। A1 এর ইনভার্স আর A2 এর ইনভার্স, এটা হবে ইনভার্স। হ্যাঁ স্যার হবে। আবার আগে এটা জিতে থাকবে। A1 জিতে আছে, A1 A2 জিতে থাকা মানে A1 A2 এটা জিতে থাকা মানে স্মল A1 হচ্ছে G1 এ আর স্মল A2 G2 তে, তাই না? আচ্ছা, G1 যেহেতু গ্রুপ, তাহলে A1 যদি G1 এ থাকে তার ইনভার্স G1 এ, আর A2 G2 তে ছিল, G2 টাও গ্রুপ, তাহলে A2 এর ইনভার্স G2 তে, তাহলে A1 এর ইনভার্স G1 এ, A2 এর ইনভার্স G2 তে, তাহলে তাদের যে পেয়ার যদি নিই সেটা কোথায় থাকবে? G তে। বোঝাতে পারছি না? তাহলে শুধুমাত্র এই এলিমেন্টটা G তে দেখানোই সবকিছু না, পাশাপাশি কি দেখাতে হয় কখন এটা ইনভার্স হয়? যখন কোনো একটা এলিমেন্টের সঙ্গে তার ইনভার্সের কম্পোজিশন করলে কি পাওয়া যায় বলো? কোনো একটা Identity, sir. আইডেন্টিটি। আইডেন্টিটি পাওয়া যায়। তাহলে আইডেন্টিটি আমরা জানি তো, এই গ্রুপের আইডেন্টিটি কত, এই যে, তাহলে এটা পাওয়া যায় কি? যাবে sir. কম্পোজিশন A1 ইনভার্স, বুঝতে পেরেছো কেন এই কম্পোজিশনটা দিলাম? এটা G1 এর এলিমেন্ট বলে। আর A2 এইটা সেকেন্ড কম্পোজিশনটা A2 ইনভার্স। এবার তোমরা আশা করি জানো যে কোনো একটা এলিমেন্টের সঙ্গে তার ইনভার্স, যেহেতু G1 একটা গ্রুপ তাহলে G1 এর জন্য এটা E1 হয়ে গেল, আর G2 একটা গ্রুপ তাহলে এই ক্ষেত্রে E2। একই রকম ভাবে অলসো এটাও তোমরা দেখাতে পারো যে A1 এর ইনভার্স আর A2 এর ইনভার্সের সঙ্গে যদি আমি A1 A2 রাইটে কম্পোজ করি তাহলে সেটাও সিমিলারলি E1, E2 হবে। তার মানে আমি বলতে চাইছি যে প্রত্যেকটা এলিমেন্টস এর ইনভার্স আছে। তাহলে ফর ইচ A1, A2 অত বলার দরকার নেই, এটা বুঝতে পারছি না, আর লেখার দরকার নেই। ইচ A1 A2 হ্যাজ এন ইনভার্স। অতএব ইচ A1 A2 যদি G তে থাকে হ্যাজ এন ইনভার্স, সোজা কথা, ইন G। অতএব কি জানলাম? এই যে কোশ্চিনটা যেটা দিয়েছিলাম সেটা কি হবে? তাহলে ইয়েস, অ্যান্সার হচ্ছে G স্টার ইজ এ গ্রুপ। এই যে গ্রুপটা পেলাম, এই গ্রুপটাই হচ্ছে দুটো গ্রুপের এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। কিরকম? এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। যেহেতু দুটো গ্রুপের এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট একটা গ্রুপ, সেই কারণে ইম্পর্টেন্সটা বেড়ে যায়। যদি গ্রুপ না হতো তাহলে এত ইম্পর্টেন্স এর বাড়তো না, বা এটা নিয়ে আমরা খুব একটা আলোচনা করতাম না। যেহেতু দুটো গ্রুপের যদি আমি এক্সটার্নাল প্রোডাক্ট করি সেটাও একটা গ্রুপ, সেই কারণে এই এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট আমাদের সিলেবাসে আছে বা আমরা এটাতে পড়তে আগ্রহী। আদারওয়াইজ আমরা কেন পড়তাম? কারণ দুটো গ্রুপের যদি প্রোডাক্ট গ্রুপই না হয় তাহলে তার ইম্পর্টেন্স থাকতো না। এবার কোশ্চিনটা হচ্ছে, এটা একটা গ্রুপ তো হয়ে গেল, গ্রুপটা কি অ্যাবিলিয়ান বা কমিউটেটিভ হবে? হবে স্যার, যদি G1 আর G2 যদি অ্যাবিলিয়ান হয় তাহলে G, স্টারটাও অ্যাবিলিয়ান হয়ে যাবে। ঠিক বলছো, কিন্তু ও বলছে নরমালি হবে না। তাহলে নেক্সট যেটা কোশ্চিন আমার সেটা হচ্ছে ইজ জি স্টার, যেটা গ্রুপটা ছিল সেই গ্রুপটা কি অ্যাবিলিয়ান? ইজ দ্য গ্রুপ জি স্টার, অলরেডি গ্রুপ হয়ে গেছে, অ্যাবিলিয়ান বা কমিউটেটিভ? অ্যান্সারটা কি? না, হয় না। হতে পারে ইয়েস ইফ। কেন হয় না বলে দিই, খুব সোজা বিষয়। ধরো A1 A2 একটা এলিমেন্ট আর B1 B2 আরেকটা এলিমেন্ট। কোথা থেকে নিয়েছি? দুটোই হচ্ছে আমরা G থেকে নিয়ে ফেলেছি। তো এবার যেটা আমার কোশ্চিন সেটা হচ্ছে, এর কম্পোজিশন করলে আমার জানা আছে কত হয়, A1 A2 আর B1, ভুল করলাম নাকি?
A1 বলো কি ভুল করলাম, বলছেই না কেউ, ঠিকও করে দিচ্ছে না আমাকে। আর A2 তার সাথে কম্পোজিশন B2। এবার কোশ্চিনটা হচ্ছে এটার জায়গায় যদি আমি এইটা লিখতে পারি, কি বলছি, A1 কম্পোজিশন B1 এর জায়গায় যদি B1 কম্পোজিশন A1 লিখতে পারি, আর A2 কম্পোজিশন B2 এর জায়গায় যদি B2 কম্পোজিশন A2 লিখতে পারি, তাহলে বলছে এইটাকে আবার লেখা যায় B1 B2 স্টার A1 A2। কিন্তু কোশ্চিন হচ্ছে এই স্টেপটাকে আমরা করতে পারি নরমালি? এটা কখন করা যায়? যখন জি ওগুলো অ্যাবিলিয়ান হবে, যদি G1 G2 1, তাই তো, এই কম্পোজিশন রেসপেক্টে, আর G2 এই কম্পোজিশন রেসপেক্টে যদি আর অ্যাবিলিয়ান গ্রুপ হয় তাহলেই করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। আর যদি এর অ্যাবিলিয়ান গ্রুপ হয় তাহলে এই গ্রুপটা কি হবে? কমিউটেটিভ। তাহলে কখন কমিউটেটিভ হয়? নরমালি কমিউটেটিভ হয় না, নো, ইয়েস। তাহলে হয় কখন? ইফ G1 and G2 আর অ্যাবিলিয়ান, তাহলে হবে। ঠিক আছে, এই অ্যান্সার গুলো লিখে নিও, দেখো বোঝাতে পারলাম কিনা। নেক্সট কিছু উদাহরণ দিই, ব্যাপারটা তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো সোজা কথা, বিষয় যতই কঠিন হোক জীবনে, এটা মেনে রাখবে, অনেকে অনেক কিছু বলবে এটা খুব কঠিন, ওই অ্যাডভান্স অ্যালজেব্রা পরবর্তী জিনিস। আলটিমেটলি কঠিন বলে পৃথিবীতে কিছু নেই। যদি তুমি বুঝতে পারো তাহলে সবকিছু সোজা, বুঝতে না পারলে যে কোনো জিনিস কঠিন। সেই 11-12 কেন, 9-10 এর অঙ্কও কঠিন। অনেকের ক্ষেত্রে দেখবে যে ক্লাস 7 থেকে বলে অঙ্ককে ভয় লাগে, কারণ বুঝতে পারো না। 5 থেকে অঙ্ককে ভয় লাগে, বুঝতে পারে না। তোমরা তো এতদিন অব্দি ভয় লাগেনি, এইচএস অব্দি পার করেছো, ভালো রেজাল্ট করেছো বলে ম্যাথমেটিক্স নিয়েছো, অনার্স প্রায় শেষের দিকে। তো ব্যাপারটা এটাই যে প্রত্যেকে কঠিন জিনিসটা একটা, মানে এটা হচ্ছে জাস্ট আপেক্ষিক, কারোর কাছে কঠিন কারোর কাছে সোজা। তো এমন ভাবে অ্যাডভান্স হোক, এরপর দেখবে যে তোমরা টপোলজি পড়বে, অ্যালজেব্রিক টপোলজি, সবাই বলে প্রচুর কঠিন অ্যালজেব্রিক টপোলজি, বুঝতে পারা যায় না। বোঝার চেষ্টা যদি তুমি করো সিম্পল ওয়েতে, তোমাকে নিজের মতো গুছিয়ে নিতে হবে। বইতে অনেক কিছু থাকে, বিভিন্ন বিদেশি রাইটারের বই পড়বে, দেখবে অনেক কিছু জটিল থাকে, এই ওই থাকে, পড়ে থাকতে হবে ওটা নিয়ে কি বলতে চাইছে। দেখি না আমি ভিজিট মানে ইজি মিনিংটা খুঁজি। এখন তো তোমাদের কাছে অনেক সুযোগ হয়ে গেছে, তোমরা ইউটিউবে সার্চ মারবে, প্রচুর লেকচার থাকে। এই যে আমি যে ডিরেক্ট প্রোডাক্ট করাচ্ছি, হাজার হাজার লেকচার ইউটিউবে পেয়ে যাবে, তার মধ্যে থেকে যেটা মনে হবে যে ভালো বলছে সেটা দেখে নিবে। আমাদের সময় তো এই সুযোগ ছিল না। তো কি করতে হয়, আমাদেরকে বই পড়ে 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 ইনার মিনিং গুলো বা আস্তে 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 ইজিলি আমাদেরকে এটা ক্যাচ করতে হতো। তোমাদের ক্ষেত্রে এখন কোনো অসুবিধা নেই। তো যে কোনো জিনিসই হোক, মানে আগে এগুলো সব এমএসসি সিলেবাসে ছিল, বিএসসি সিলেবাসে ঢোকাতো না, এখন ঢোকাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হয়তো তোমাদের সময়টা কম, ইয়েটা বেশি, মানে সেই ক্ষেত্রে হয়তো তোমাদের টাইমটা কম পাবে, কিন্তু সিলেবাসটা বড় হয়ে গেছে বলে তোমাদের হয়তো প্রেশারটা বেশি, সেটা আলাদা বিষয়। কিন্তু ব্যাপার কিন্তু সোজা, মানে জিনিস এমন কিছু কঠিন না। এবার যদি তুমি হঠাৎ করে একটা বিদেশি রাইটারের বই পড়ো, তারা এমন কিছু বলে দিবে, হঠাৎ করে তুমি বুঝতে পারবে না সত্যি তো যে এতগুলো গ্রুপ টুপ কি সব বলেছে, একটা G1 গ্রুপ, একটা G2 গ্রুপ, আবার জি গ্রুপ, এত কিছু গ্রুপ বুঝতে পারছি না। হঠাৎ করে তোমার ল্যাক অফ ইন্টারেস্ট তৈরি হয়ে যাবে, মনে হবে যে অ্যাডভান্স অ্যালজেব্রা কঠিন, এবং সারা জীবন তুমি বলে বেড়াবে যে অ্যাডভান্স অ্যালজেব্রা খুব কঠিন জিনিস, বুঝতে পারিনি বা ভালো লাগে না, অ্যালজেব্রা অব্দি ঠিক আছে। কিন্তু একবারও না, অ্যাডভান্স অ্যালজেব্রার পর গ্যালিয়ান বলে একটা অ্যালজেব্রা আছে, গ্যালিও থিওরি, এটাও আছে। মানে এগুলো সব পরে এমএসসি তে পড়বে। অনেকে বলে গ্যালিও থিওরি খুব কঠিন, এমন কিছু না, মানে ওটা পড়লেও হয়। কমিউটেটিভ অ্যালজেব্রা, কমিউটেটিভ অ্যালজেব্রা বলে একটা চ্যাপ্টার আছে, তোমাদের তো এখন নেই, এগুলো সব এমএসসি এর অপশনাল। তো এগুলো কমিউটেটিভ অ্যালজেব্রাও ভালো জিনিস, বুঝতে পেরেছো? শুধুমাত্র কমিউটেটিভ মানে গ্রুপটাই কমিউটেটিভ, তা নিয়ে অ্যালজেব্রা, তো কতটা স্পেসিফিক। কিন্তু হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ওগুলো খুব ধীরে 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 আরো অনেক জিনিস শেখার আছে, সেগুলো আস্তে আস্তে শিখতে হয়। তো শিখলে এরকম ভাবে শিখতে হবে, মানে ধীরে 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 ধীরে, আমি তাড়াহুড়ো করে বা সবকিছু একবারে প্রথমেই শিখে যাবো সেটা না। প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে আমি যখন বলে দিতেই পারতাম যে G1 আর G2 যদি গ্রুপ হয় তাহলে তাদের কম্পোজিশন, তাদের ডিরেক্ট প্রোডাক্ট একটা গ্রুপ, যদি মেনে নিতে, তাহলে এই ব্যাপারটা কিন্তু রিয়ালাইজ হতো না যে আমি ধীরে 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 1 নম্বর 2 নম্বর ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি কি আছে, ইনভার্স কি হচ্ছে, এগুলো করছো বলেই শিখতে পারছো। যদি জেনে যেতে শুধু যে না জি একটা গ্রুপ হয়, তাহলে সারা জীবন এখানে তোমাদের একটা না একটা প্রশ্ন থেকে যেত যে কেন হচ্ছে, বুঝতে পারতে না কি কারণে হচ্ছে। এবার আমি ভেঙে ভেঙে করিয়ে দিলাম, কোনো বইতে এরকম ভেঙে ভেঙে করানো থাকবে না, সব বইতে বলে দেবে যে ইট ইজ এ গ্রুপ, মেনে নাও। কারণ তারা বলবে যে এটা অবিয়াস, তো অবিয়াসটা বুঝতে পেরেছি বই অনুসারে, কিন্তু আমাদের ক্ষেত্রে সমস্ত কিছু অবিয়াস না।
আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয়, আমরা সমস্ত কিছুকে অবভিয়াস মানতে পারি না। ওই অবভিয়াস মেনে নেওয়া মানেই আমাদের ওখানে গন্ডগোল হয়ে গেল, ওই জায়গাটা আমরা শিখলাম না। পরবর্তীকালে সেটা আস্তে আস্তে বড় হয়ে হায়ার স্টাডিজের ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট চলে যায়। তো এই ছোটখাটো বিষয়গুলো আমি এখন কেন বলছি, এটা এবার এমএসসি তে পড়বে তোমরা, এমএসসি তেও দেখবে যে তোমরা যেই জিনিসটা শুরু করো, বিভিন্ন পেপার আছে, যেটাই শুরু করবে সেটাই কিন্তু বেসিক জায়গা থেকে শুরু করবে। হয়তো কলেজে বা ইউনিভার্সিটি যে টিচাররা পড়াতেন তাদের হয়তো অ্যাডভান্স জায়গা থেকে শুরু করবে, কিন্তু নিজেরা চেষ্টা করবে যে বেসিক জায়গা থেকে পড়তে। আর এখন তো প্রচুর ক্লাস দিয়ে দিয়েছে ইউটিউবে, যে কোনো জায়গায় সার্চ মারবে, প্রচুর স্যারেরা আছে যারা খুব ইজিলি পড়ায়। ঠিক আছে, আচ্ছা কিছু এক্সাম্পল দিই। 1 নম্বর, ধরো একটা গ্রুপ নিচ্ছি G1 Z। আচ্ছা Z কার রেসপেক্টে গ্রুপ হয় গো? ক্লাসের রেসপেক্টে। আরেকটা গ্রুপ G2, সেম গ্রুপ নিলাম। আচ্ছা কোথাও কি আমি বলেছি যে গ্রুপ দুটো আলাদা হতে হবে, সেম হওয়া যাবে না? বলেছি? হতেই তো পারে সেম গ্রুপ, না হওয়ার কি আছে? তাহলে এরকম জেড প্লাস আর জেড প্লাস দুটো গ্রুপ, ঠিক আছে? এবার যদি তোমাদের আমি বলি যে এদের কম্পোজিশন করো, যেমন কম্পোজিশন মানে সরি এদের প্রোডাক্ট করো, হ্যাঁ, জেড ক্রস জেড। আচ্ছা, আর কম্পোজিশনটা নিবে প্লাস, ভালো করে বোঝো। তার মানে এখানে ছোট সার্কেলটাও প্লাস, ডট দিয়ে সার্কেল সেটাও প্লাস, স্টার সেটাও প্লাস, তিনটেই প্লাস। বুঝতে পারলে আমার কথাটা আমি কি বলতে চাইছি? জেড G1 প্লাসের রেসপেক্টে, G2 জেড প্লাসের রেসপেক্টে, জেড ক্রস জেড এই যে G1 ক্রস G2 সেটাও স্টারের বদলে প্লাসের রেসপেক্টে। তাহলে কোশ্চিনটা হচ্ছে এটা একটা গ্রুপ হয়, আমরা জেনে গেছি। আমরা তো ইন জেনারেল যে কোনো কম্পোজিশনের রেসপেক্টে জেনে গেছি না, এটা হবে গ্রুপ না হবে না? হবে স্যার। এটা একটা গ্রুপ হবে। তাহলে এটা আর এটা যেহেতু এরকম হচ্ছে, দেন এইটা একটা গ্রুপ। আচ্ছা কিভাবে ডিফাইন করবো এই গ্রুপটাকে, কেউ বলতে পারবে? কিভাবে ডিফাইন করব, কেউ বলতে পারবে এই গ্রুপটাকে কিভাবে ডিফাইন করব? মানে আমি বলতে চাইছি যে ধরো এই গ্রুপ থেকে একটা এলিমেন্ট দিলাম A1 A2, হ্যাঁ, জেড ক্রস জেড থেকে, স্টার দেব না, B1 B2। কেন স্টার দেব না? কারণ আমরা এবার স্টারের জায়গায় প্লাস ইউজ করেছি, প্লাস হবে। প্লাস হবে। ঠিক আছে, তাহলে কি হবে গো? A1 plus B1, A1 প্লাস B1, comma A2 A2 plus plus B2. B2. কমা A2 প্লাস B2। এটা একটা গ্রুপ হয় ফর অল A1 A2 জেড ক্রস জেড এ, তার মানে প্রত্যেকেই জেড এ আছে, A1 ও জেড এ, A2 জেড এ, আর B1 B2 এটাও জেড ক্রস জেড এ। আচ্ছা এই গ্রুপটার কেউ বলতে পারবে আইডেন্টিটি কত হবে? স্যার -A1 -A2। আইডেন্টিটি আগে কোশ্চেন শোনো, এই ছেলেটা আমার কাছে 0, 0. স্যার 0,0। 0,0। হ্যাঁ স্যার 0,0। নরমালি কি হয় আইডেন্টিটি E1, E2। এবার E1 মানে এই গ্রুপের দুটো গ্রুপই তো সেম, তাদের আইডেন্টিটি 0 হয় না? প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি কি হয়? জেড প্লাসের 0। তাহলে 0,0 এটা হচ্ছে আইডেন্টিটি। দিলওয়ার কোশ্চেন শোনো আগে, তাড়াহুড়োর কিচ্ছু নেই, কোনো কিচ্ছু তাড়াহুড়ো নেই, কোনো কম্পিটিশন হচ্ছে না এখানে। 0,0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জেড ক্রস জেড। অনেকে এই কারণে ভালো জেনে ভালো সবকিছু করেও পরীক্ষাতে বাজে রেজাল্ট করে, কারণ ওই যে তাড়াহুড়ো, কনফিডেন্ট, ওভার কনফিডেন্টের দরকার নেই। জানো ভালো কথা, কিন্তু ধীরে ধীরে আগে শুনতে হবে স্যার কি বলছে। তারপর কে বলতে পারে যে A1, A2 যদি একটা এলিমেন্ট নিই আমরা, জেড ক্রস জেড থেকে, তাহলে এর ইনভার্স কি হবে? স্যার -A1, -A2। হ্যাজ দ্য ইনভার্স এলিমেন্ট, তাই তো? এর একটা ইনভার্স এলিমেন্ট আছে, কত সেটা? -A1, -A2। নরমালি কি বলেছিলাম ইনভার্সটা? A1 ইনভার্স, A2 ইনভার্স। কিন্তু এই ক্ষেত্রে A1 ইনভার্স মানে প্লাসের রেসপেক্টে কি হয়? A1 এর সঙ্গে এমন একটা জিনিস যোগ করব যাতে করে আইডেন্টিটি পাই, যোগ তো এখানে, সেই জন্য ইনভার্সটা এখানে -A1। আর একই রকম ভাবে A2 ইনভার্স -A2, তাহলে এইটা হচ্ছে
জেড ক্রস জেড এর একটা যে কোনো এলিমেন্ট যদি a1 a2 নিই তার ইনভার্স। বোঝাতে পেরেছি? আচ্ছা, এই গ্রুপটা কি কমিউটেটিভ? হ্যাঁ, কমিউটেটিভ? কে বলতে পারে? হ্যাঁ স্যার, প্লাসের রেসপেক্টে কমিউনিটি। স্যার হবে স্যার। মানে এই গ্রুপটা পার্টিকুলার যেটা আমি দিয়েছি এখন, এটা কমিউটেটিভ হবে না? হ্যাঁ স্যার কমিউনিটি। কিরকম বললাম যে কখন কমিউটেটিভ হতে পারে? যদি দুটো গ্রুপই কমিউটেটিভ হয়, জি1 আর জি2, তাহলে এখানে দেখো জেড প্লাস দুটোই তো কমিউটেটিভ, একই তো গ্রুপ, তাহলে জেড ক্রস জেড প্লাস ইজ এ কমিউটেটিভ গ্রুপ, এটা যাতে মাথায় থাকে, বা অ্যাবেলিয়ান গ্রুপ। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে একটা এক্সাম্পল। কারো কোনো কোশ্চিন থাকলে বলো এই এক্সাম্পলের উপরে, কেউ কিছু জানতে চাও? নেই? স্যার G1 জেড কমা প্লাস এটা নিয়েছে, আর G2 যদি আমি অন্য গ্রুপ নিতাম, ন্যাচারাল নাম্বার বা আদার্স কোনো কিছু। কিন্তু ওটা গ্রুপ হতে হবে, কিন্তু ও, মানে আদার্স নিলেও নিতে পারো তুমি যেটা কিছু, কিন্তু তাহলে কম্পোজিশন যদি চেঞ্জ করি, যেমন জেড এর জায়গায় যদি ওটা গ্রুপ হলো, ঠিক আছে, কম্পোজিশন যদি গুণ নিয়ে নিই তাহলে ওটাও হবে, গ্রুপ হবে। পারি না। আমি যদি এখানে জেড নিই দেন আমি গুণ নিতে পারি না। মানে হ্যাঁ, জেড এর ক্ষেত্রে না স্যার, অন্য মানে ন্যাচারাল নাম্বার হোক বা পজিটিভ ইন্টিজার। প্লাসও করো, মানে তোমার কোশ্চিনটা হচ্ছে বুঝতে পেরেছি যে স্যার আপনি এখানে প্লাস নিলেন, এখানে ডট নিলেন, তাহলে আমি বলে দিই তখন ব্যাপার আছে, এখানে প্লাস নিলাম এখানে ডট নিলাম, কিন্তু তোমাকে না এমন কম্পোজিশন তখন ডিফাইন করতে হবে যাতে করে এটা যাতে মাথায় থাকে, মানে এই কম্পোজিশনটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে। কিন্তু মানে তুমি এটাকে প্লাস নিলে এটাকে ডট নিলে ভালো কথা, কিন্তু তারপর তুমি তাদের এক্সটার্নাল প্রোডাক্টের উপর যে কম্পোজিশনটা ডিফাইন করবে সেটাকে কিন্তু ওয়েল ডিফাইন্ড হতে হবে। তার মানে বলতে চাইছি এই কম্পোজিশনটাতে সুন্দরভাবে তৈরি করা যায়, তখন কিন্তু একটু খটোমটো হয়ে যেতে পারে। এখানে প্লাস, এখানে ডট, এটা অন্য গ্রুপ, এটা অন্য গ্রুপ, এমন ভাবে আমি তুমি নিতে মানে যেও না যাতে করে আবার এখানে তুমি কম্পোজিশনটা ডিফাইন না করতে পারো। তাহলে এখানে অনেকগুলো বিষয় আছে, শুধুমাত্র আমি ইচ্ছে মতো এখানে চেঞ্জ করলেই হবে না, এই জায়গাটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ডিফাইন করতে হবে দুটো গ্রুপের প্রোডাক্টের উপর কম্পোজিশন, তাই না? ওটাও মাথায় রাখতে হবে। যাই হোক, দেখি না আসে কিনা এক্সাম্পল, সবে তো আমি একটা করালাম। স্যার বলো। স্যার বলছি জেড ক্রস জেডটা কি স্যার সাইক্লিক হতে পারে? আবার আমি এখনো সাইক্লিকে যাইনি, আসবো, সব আসবো ধীরে ধীরে। আমি সাইক্লিকে এখনো যাইনি, আমি জাস্ট গ্রুপের এক্সাম্পল এসেছি। গ্রুপের পর সাব গ্রুপ আসবে, অর্ডার অফ এলিমেন্ট আসবে, দেন জেনারেটর আসবে, দেন সাইক্লিক গ্রুপ আসবে। আমি ধীরে ধীরে সব আসবো। এখন আপাতত সাইক্লিক আমি বলবোই না, কারণ এখনই যদি আমি সাইক্লিক বলতে যাই তাহলে আবার গন্ডগোল হয়ে যাবে। আমরা সাইক্লিক জানি সিঙ্গেল গ্রুপের ক্ষেত্রে জানি, যখন নর্মালি একটা গ্রুপ হয়, কিন্তু যখনই ডিরেক্ট প্রোডাক্ট তখন তারা সাইক্লিক হয় কিনা তার জন্য আগে এলিমেন্ট গুলোকে চিনি, এলিমেন্টের অর্ডার বের করা শিখি, তারপর তার অর্ডার গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হলে তারা জেনারেটর হবে কিনা সেটা জানবো, তারপর সেটা সাইক্লিক হবে কিনা, এখন না। ক্লিয়ার? পরে ওগুলো ধরো জি1টা নিলাম, জেড2 কার রেসপেক্টে গ্রুপ হয়? জেড2 স্যার প্লাসের রেসপেক্টে প্লাসের রেসপেক্টে, ডটের রেসপেক্টে হয় না? হয় স্যার। হয়? হ্যাঁ, জেড2 ডটের রেসপেক্টে গ্রুপ হয়? না স্যার। আবার না স্যার, একবার হ্যাঁ স্যার, একবার না স্যার। হবে স্যার। জেড2 পাগল আছে ছেলেটা, ডটের রেসপেক্টে জেড2 মানে কত? 0 বার 1 বার, তাই না? জেড2 মিন্স, শোনো, হ্যাঁ না এর কোনো ব্যাপার নেই, নিজে জানবে, নিজে একবারে অ্যান্সার দেবে, আমার উপর ডিপেন্ড করতে হবে না। আমি বলবো যে হ্যাঁ, তখন বলবে না স্যার, আমি বলবো কি না, তখন বলবে হ্যাঁ স্যার, ওরকম ব্যাপার নেই। তুমি বলো, খুব সোজা জিনিস, 0 বার আর 0 বার গুণ করো, কত হয়? 0 বার। 0 বার আর 1 বার গুণ করলে কত হয়? 0 বার। 0 বার 1 বারের সঙ্গে 0 বার গুণ করলে কত হয়? 0 বার। আর লাস্টেরটা 1 বারের সঙ্গে 1 বার গুণ করলে 1 বার। ক্লোজার? কেন ক্লোজার? কারণ ক্যালে টেবিল বা কম্পোজিশন টেবিল থেকে বুঝতে পারছি এরা সব জেড2 তেই আছে। আইডেন্টিটি কে? ডটের রেসপেক্টে আইডেন্টিটি কে? 0 বারের সঙ্গে যদি 1 0 বার স্যার। না, 0 বারের সঙ্গে 1 বার গুণ করলে 0 বার, আবার 1 বারের সঙ্গে 1 বারের সঙ্গে 1 বার গুণ করলে 1 বার, তার মানে 1 বারটা আইডেন্টিটি।
কারণ যে কোনো এলিমেন্টের সঙ্গে 1 বার গুণ করলে সেটাই পাচ্ছি। 1 বার হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি আছে, অ্যাসোসিয়েটিভ আছে, ইভেন ক্লোজার সব হচ্ছে, কিন্তু ইনভার্স 0 বারের সঙ্গে এমন কোনো এলিমেন্ট গুণ করে তুমি আইডেন্টিটি পাবে না, 1 বার পাবে না। বুঝতে পারলে না? আইডেন্টিটি 1 বার, 0 বারের ইনভার্স নেই। কেন 0 বারের ইনভার্স নেই? কারণ 0 বারের সঙ্গে তার ইনভার্সকে গুণ করলে, যেহেতু গুণ নিয়েছি, 1 বার পেতে হবে। তাহলে 0 বারের সাথে তুমি দেখো তো কোন এলিমেন্ট গুণ করলে 1 বার পাওয়া যায়? পাওয়া যায়? পাওয়া যাবে না স্যার। যাবে না। তাহলে 0 বারের কোনো ইনভার্স নেই। 0 বারের যেহেতু কোনো ইনভার্স নেই, সেই জন্য Z2 ডটের রেসপেক্টে গ্রুপ হয় না। হ্যাঁ, যদি 0 বারকে বাদ দাও তাহলে ঠিক আছে। কেউই হয় না, কোনো জেডএনই হয় না ডটের রেসপেক্টে। কেউ হয় না, কেউ গ্রুপ না, কেউ না। 2 কেন? 2, 3, 4, 5 যা ইচ্ছে না, ডটের রেসপেক্টে হয় না। বুঝতে পেরেছ? কিন্তু যদি 0 বারকে বাদ দাও, এটাকে স্টার বলা হয়। স্টার মানে কি জানো? 0 বারকে বাদ দিয়ে দেওয়া। জেডএন স্টার মিন্স জেডএন থেকে 0 বার বাদ দেওয়া। কে বলতে পারে জেডএন স্টার ডটের রেসপেক্টে গ্রুপ হবে? স্যার এবার তো হয়ে যাবে মনে হচ্ছে। বাকিরা? হয় স্যার। বাকিরা আর হয় না স্যার। হয় না? কেন হয় না? এনটাকে প্রাইম হতে হবে। এটা হয় না নরমালি। এটা হয় is group if and only if n যদি প্রাইম হয়। সরি, n যদি প্রাইম হয় তাহলে হবে, নাহলে হবে না। সব সময় হয় না। 0 বাদ দিলেও হয় না অনেকের ক্ষেত্রে। এগুলো সব করিয়েছিলাম, আমার ভিডিও সব আছে এগুলো। যদি Z4 নাও, 2 বারের ইনভার্স পাবো না, কারণ ডিভাইজার অফ 0 যাদের থাকে তাদের ইনভার্স থাকে না। 2 বারের সঙ্গে কাউকে গুণ করে 1 বার পাবোই না। যাই হোক, এগুলো এটা আমার মাথা ব্যথা নেই। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এগুলো তো পড়তে হবে তোমাদেরকে। যদি এই সমস্ত বেসিক জিনিসগুলো যদি এখন না বলতে পারো তাহলে তো খুব মুশকিল, কারণ ডিরেক্ট প্রোডাক্ট তো আবার গ্রুপেরই উপর। তো এই ছোট ছোট গ্রুপগুলো যেগুলো যদি না তোমাদের মানে মুখস্থ থাকে বা থতস্থ থাকে তাহলে কিন্তু খুব সমস্যা। তো প্লাসের রেসপেক্টে গ্রুপ হয়, G2 আরেকটা গ্রুপ, হ্যাঁ, এটাও প্লাসের রেসপেক্টে, একই জিনিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে Z2 ক্রস Z2 প্লাসের রেসপেক্টে is a commutative group. বলতে পারবো? দেখবে একটা জিনিস, Z2 ক্রস Z2 তে কটা এলিমেন্ট থাকবে কে বলতে পারে? এটা ফাইনাইট গ্রুপ, কিন্তু ফাইনাইট গ্রুপ আমরা সবসময় কম্পোজিশন টেবিল ইউজ করি। কে বলতে পারে Z2 ক্রস Z2 তে কটা এলিমেন্ট থাকবে? 4টা স্যার। 4টা। কি কি বলে ফেলো চটচট করে, বলে ফেলো। যা বলো, কি কি বলো? 1 1 1 0 বার, তারপর স্যার 0 বার, 1 আর স্যার 1 বার, 0 আর 1 বার, 1। তাই তো? আচ্ছা, এখানে কমা দিচ্ছি না আমি, ক্যালি টেবিলে এরকম কমা দেওয়ার কোনো দরকার নেই। 4টে এলিমেন্ট পাশাপাশি লিখে ফেললাম, কারণ Z2 তে দুটোই এলিমেন্ট, 0 বার আর 1 বার, তার মানে Z2 ক্রস Z2 তে কটা হবে? 4টে হবে। আচ্ছা, এখানেও একই রকম ভাবে এগুলো শিখে নাও। এই সমস্ত জিনিসপত্রগুলো খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, একই জিনিস লিখে ফেললাম। আচ্ছা, কে বলতে পারে এদের কম্পোজিশন কি হয়? কম্পোজিশনটা আমি ডিফাইন করে দেইনি। এই যে নাও, এটাই কম্পোজিশন। হ্যাঁ, এই যে এটাই দেবো, আলাদাভাবে ডিফাইন করে 0 বার, 0 বারই হবে। আলাদাভাবে ডিফাইন করে দেবো। 0 বার প্লাস 0 বার। আমি আলাদাভাবে ডিফাইন করে দিচ্ছি এখানে। হ্যাঁ, আমি ডিফাইন করে দিচ্ছি এখানে। কম্পোজিশনটা এরকম, A1
A2 প্লাস B1 B2, হ্যাঁ, সেটা দাঁড়াচ্ছে A1 প্লাস B1 কমা A2 প্লাস B2, একই রকম। কে বলতে পারে 0 বার 0 বার কম্পোজিশন, 0 বার 0 বার কম্পোজিশনটা প্লাস কত হবে গো? 0 বার কমা 0 0 বার কমা 0 বার। পরেরটা বুঝতে পারলে না? এটার সাথে এটা যোগ তো আলটিমেটলি, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ। সোজা কথা, প্রথম দুটো কোঅর্ডিনেট যোগ, লাস্ট দুটো কোঅর্ডিনেট যোগ করো, বাস হিসাব শেষ। তাহলে বলো এটা কত হবে, কে বলতে পারে? 0 বার কমা 1 বার 0 বার কমা 1 বার, আর লাস্টেরটা 1 বার কমা 1 বার 1 বার কমা 1 বার। নেক্সট এটা স্যার 1 বার কমা 0 বার 1 বার কমা 0 বার, ভেরি গুড। এইটা কমা দেওয়ার জন্য 1 বার কমা 0 বার এই যে ভুলভাল বলা শুরু হয়ে গেল। 0 2 বার, comma 0 বার স্যার। আমি জানিও ভুল বলা শুরু হয়ে গেছে। এই দুটো কত হবে? 1 বার আর 0 bar, 0 bar, 0 bar sir. comma 0 bar. কারণ 2 বার মানে 0 বার, তাই না? পরেরটা বলো। 1 বার কমা 1 বার 1 বার কমা 1 বার, তারপর 0 bar comma 1 0 বার bar. কমা 1 বার ভেরি গুড। নেক্সট 3 নম্বরে 0 বারের সাথে 1 বার, 0 বার 0 1 বার কমা 0 বার 1 বার 1 বার কমা 1 বার 0 বার কমা 0 বার 0 বার কমা 0 বার, এটা বলো। 1 bar বার comma comma 0 bar. 1 বার কমা 0 বার, ভেরি গুড। লাস্টেরটা আরেকটা থাকলো খালি 0 বার 0 বারের সাথে 1 বার 1 বার, তার মানে 1 বার 1 বার 0 বার কমা 1 বার 0 বার কমা 1 বার, ভেরি গুড। 1 বার কমা 0 বার আর 0 বার কমা 0 বার তারপর 1 বার কমা 0 বার, আর লাস্টেরটা হচ্ছে 0 বার কমা 0 বার। দেখো তো যেই এলিমেন্ট গুলো আছে সব Z2 এর এলিমেন্ট, Z2 ক্রস Z2 এর এলিমেন্ট কিনা এখানে? এই যে কম্পোজিশন টেবিলে দেখো তো, কেউ বাইরের এলিমেন্ট আছে? কেউ নেই, এই চারটে এলিমেন্টই আছে বারবার করে। কে বলতে পারে আইডেন্টিটি কত? আইডেন্টিটি মানে এমন এলিমেন্ট যার সাথে সবাইকে কম্পোজ করলে সেটাই পাওয়া যায়। 0 বার কমা 0 বার স্যার কেন 0 বার কমা 0 বার? 0 বার কমা 0 বারের সাথে 0 বার কমা 0 বার করে ওটাই পাচ্ছি। 1 বার 0 বারের সাথে ওটা, ওটাই। এটার সাথে 0 বার 0 বার ওটাই, এটার সাথে 0 বার 0 বার কম্পোজ করো এটাই। তার মানে 0 বার 0 বার হচ্ছে এই দিক থেকে যদি হিসাব করো তাহলে রাইট আইডেন্টিটি, আর যদি ওই দিক থেকে হিসাব করো এটা হচ্ছে রাইট, আর যদি এই দিক থেকে হিসাব করো যে কোনো এলিমেন্টের সঙ্গে এইটাকে যদি যোগ করো বা কম্পোজ করো তারাই পাবো। তাহলে 0 বার কমা 0 বার হচ্ছে আইডেন্টিটি। ভেরি গুড। কে বলতে পারে প্রতিটা এলিমেন্টের ইনভার্স আছে? আছে স্যার শিওর? সবাই self inverse. স্যার আছে সবাই সেলফ ইনভার্স? 0 বার 0 হ্যাঁ বার স্যার এর ইনভার্স ওটাই, আইডেন্টিটির ইনভার্স ওটাই হয়, এটা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। কে বলতে পারে 1 বার কমা 0 বারের ইনভার্স কত হবে? 1 bar, 0 bar, sir. 1 বার কমা 0 বারের সঙ্গে কোন এলিমেন্ট গুণ করলে আইডেন্টিটি হয়? এই যে আইডেন্টিটি বলো, এটার সাথে কাকে কম্পোজ করলে আইডেন্টিটি? দেখে নাও, এই যে 1 বার কমা 0 বার ঠিকই বলছি কিন্তু এখনো অবধি কিন্তু দুটোই সেলফ ইনভার্স হয়েছে। 3 নম্বর 0 বার কমা 1 বারের 0 বার সঙ্গে কমা 1 বার 0 বার কমা 1 বার 0 বার কমা 1 বারের সঙ্গে কাকে কম্পোজ করলে এইটা? 0 বার কমা 1 বার ঠিক আছে, আর 1 বার কমা 1 বারের সঙ্গে কাকে কম্পোজ করলে আইডেন্টিটি? 1 বার কমা স্যার 1 1 বার বার কমা এরকম একটা গ্রুপের উদাহরণ এর আগে পেয়েছো যেখানে প্রত্যেকে সেলফ ইনভার্স আছে? ক্লেন্স ফর গ্রুপটা ক্লেন্স ফোর গ্রুপ, ভেরি গুড, ক্লেন্স ফোর গ্রুপ। তাহলে এই গ্রুপটা বলছে ক্লেন্স ফোর গ্রুপের সঙ্গে আইসোমরফিক হয়, জানো? একই হয় সব। এই গ্রুপটা হয়তো আমরা এখানে ডিরেক্ট প্রোডাক্ট হিসেবে পড়ছি, কিন্তু আলটিমেটলি একটা জিনিস লক্ষ্য করেছো, এই গ্রুপে কটা এলিমেন্ট বলো? 4টে। 4টা এলিমেন্ট ক্লেন্স ফোর গ্রুপে কটা এলিমেন্ট থাকে? ক্লেন্স ফোর গ্রুপ 4টা স্যার ক্লেন্স এ বি সি। এক কাজ করো, আমরা এইটাকে ধরছি ই, এটাকে এ, এটাকে বি, এটাকে সি, তাহলেই এটা ক্লেন্স ফোর গ্রুপই হয়। যদি বিশ্বাস না হয় তাহলে ক্লেন্স ফোর গ্রুপে যেমন ই এর সঙ্গে এ কে কম্পোজ করলে এ হয়, এ এর সাথে বি কে করলে সি হয়। দেখবে এ এর সাথে বি কম্পোজ করব, এ এর সাথে বি কে কম্পোজ করো তো কোথাও, এই যে এ, ধরো এটা এ আর এটা বি, কম্পোজ করো তো এইটা কত হচ্ছে? 1 বার কমা 1 বার হতেই হবে, মানে এটা পুরোটাই ক্লেন্স ফোর গ্রুপ।
ব্যাপারটা বুঝতে পেরেছো কেন জানো? কারণ ক্লেন্স 4 গ্রুপ এই গ্রুপের সাথে আইসোমরফিক, সোজা কথা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আইসোমরফিক মানে যাই হোক, আমি এখনো দেখাচ্ছি না আইসোমরফিক, মানে ওগুলো আসবো আমি আস্তে আস্তে, কিন্তু আপাতত যেটা বিষয় সেটা হচ্ছে যে এই দুটো গ্রুপ আইসোমরফিক হয়ে যায়, তার মানে এটাই ক্লেন্স 4 গ্রুপ। আইসোমরফিক হয়ে যাওয়া মানে দুটো গ্রুপের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে ক্লেন্স 4 গ্রুপে যা 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 প্রপার্টি, মানে ব্যাপারটা বোঝো, আইসোমরফিক মানে কিন্তু আইডেন্টিক্যাল ব্যাপারটা না। আইডেন্টিক্যাল হচ্ছে দুটো একই জিনিস, আমি কিন্তু একই বলছি না, আমি বলছি যে ক্লেন্স 4 গ্রুপকে যেভাবে ডিফাইন করি এটাকে দেখো অন্যরকম ভাবে ডিফাইন করেছি, কিন্তু দুটো গ্রুপ আইসোমরফিক হয়ে যাওয়া মানে তাদের সমস্ত বৈশিষ্ট্য সেম, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে যা হবে ওখানে তাই হবে, এখানে হয়তো ই আইডেন্টিটি, এখানে 0 বার 0 বার আইডেন্টিটি, এখানে এ অন্যরকম, এখানে এ তার বদলে এটা এ, এখানে বি যেটা তার বদলে এটা বি, এখানে সি যেটা, এবং সমস্ত কিছু হয়। তাহলে কে বলতে পারে এই গ্রুপটা কি সাইক্লিক হবে? প্রেম, ইজ ইট আ সাইক্লিক গ্রুপ? সাইকেলিক হবে তো স্যার। হবে না হবে না স্যার, স্যার, রিলেটিভলি প্রাইম নাই তো। হবে না, আবার এই যে স্যার হবে স্যার, কমিউনিটিভ গ্রুপ থাকলে অ্যাবিলিয়ান মানে হবে না secondary group স্যার, হয়। তারপরে প্রেম, হবে না স্যার, হবে না। আমি প্রেমকে বলছি, প্রেম যেটা আমি পড়াইনি সেটা আমি কোশ্চিন করি না, এবং তুমি ওটা হ্যাঁ স্যার, আমি জানি তুমি পড়ে ফেলেছো যে এখানে জেড প্রি ক্রস জেড কিউ, এরা যদি পি আর কিউ রিলেটিভলি প্রাইম হয় তাহলে এরা হচ্ছে আইসোমরফিক টু জেড পি কিউ, এগুলো সব পড়েছো তুমি, আমি জানি, বাকিরা কেউ পড়েনি, তুমি পড়েছো। কিন্তু আমি তোমাকে ওই জায়গা থেকে কোশ্চিন করছি না, কারণ আমি পড়াইনি, এটা মনে রাখবে। আমি যেখান থেকে কোশ্চিন পড়াবো সেখান থেকেই কোশ্চিন। আমি তোমাকে জানতে চেয়েছি যে এই গ্রুপটা সাইক্লিক কিনা, তার পিছনে কারণটা অন্য, সেটা তুমি যেটা স্যার বলছো বলবো? বলো কেন। যেহেতু স্যার ক্লেন্স গ্রুপটা সাইক্লিক নাই, তা আইসোমরফিক থেকে এটা বলতে পারি তো। তাই আমি এইটাই জানতে চেয়েছি, ক্লেন্স 4 গ্রুপের সঙ্গে এটা আইসোমরফিক, ক্লেন্স 4 গ্রুপ যেহেতু সাইক্লিক না তাহলে এটাও সাইক্লিক হবে, সোজা কথা। তোমার কথাটা বুঝতে পেরেছো? আমি কিন্তু কঠিন জিনিস এখনো কিন্তু আমি শেখাইনি, ওগুলো আমি জিজ্ঞেস করবোই না যেটা আমি শেখাইনি। এবং আমি তোমাকে যখন কোশ্চিন করবো আমি ওখান থেকে আমি চাইবো না তুমি ওখান থেকে বলো, কারণ তুমি ওটা পড়েছো ভালো কথা, কিন্তু আমি যেখান থেকে পড়াচ্ছি সেখান থেকে, বুঝতে পেরেছো? কারণ প্রত্যেকটা জিনিসের 10 রকম উপায় আছে সেটা ভাবার, তুমি একরকম ভাবে ভেবে রেখেছো। তোমাকে যদি আমি শুধু এরকম ভাবে ভাবতে দিই তাহলে আমার পড়ানোর মধ্যে কোনো বিশেষত্ব নেই, তোমাকে আমি অন্যরকম ভাবে ভাবালাম আজকে। তাহলে দুটো গ্রুপ যদি আইসোমরফিক হয় তাদের বৈশিষ্ট্য সেম, যেহেতু ক্লেন্স 4 গ্রুপ সাইক্লিক না, তাহলে চট করে এটা বলে দিতে পারবো এটাও সাইক্লিক না। বাকিরা এই কারণেই বলছিল সাইক্লিক না, অনেকে বলেছিল তো যে স্যার সাইক্লিক না, তার কারণটা এটাই তো, না অন্য কোনো কারণ ছিল তার পিছনে? এটাই ছিল স্যার। এই ছিল কারণ, কিন্তু গ্রুপটা কমিউটেটিভ। ক্লেন্স 4 গ্রুপ কি ধরনের গ্রুপের উদাহরণ? ক্লেন্স 4 গ্রুপ এমন একটা গ্রুপ যেটা কি হয়, যেটা কমিউটেটিভ হয় কিন্তু সাইক্লিক হয় না। এবার যদি আমি কাউকে জিজ্ঞেস করি জেড 4, মনে আছে জেড 4 কটা এলিমেন্ট গো জেড 4 এ? 4টা স্যার। চারটা, এই 0 বার 1 বার 2 বার 3 বার। 4টে। আচ্ছা ক্লেন্স 4 গ্রুপেও 4টে। জেড 4 আর ক্লেন্স 4 গ্রুপ এরা কি আইসোমরফিক? 4টে করে এলিমেন্ট তো, দুটো গ্রুপে সেম সংখ্যক এলিমেন্ট, তাদের কার্ডিনালিটি সেম, তাহলে কি তারা আইসোমরফিক? জেড 4 এর সাথে ক্লেন্স 4 গ্রুপ কি আইসোমরফিক হয়? কে আনসার দিতে পারে দেখি, সোজা জিনিস একবারে। হ্যাঁ স্যার হবে। না হবে না, হবে না, না। প্রত্যেকের ইনভার্স আছে স্যার। আমার কোশ্চিনটা বুঝতে পারছো না, আমার কোশ্চিনটা হচ্ছে ভি ক্লেন্স 4 গ্রুপ আর জেড 4 এটাও একটা গ্রুপ, এরা কি আইসোমরফিক? ভি এর মধ্যে থাকে ই এ বি সি 4টে এলিমেন্ট, আর জেড 4 এ থাকে 0 বার 1 বার 2 বার 3 বার। কেন এরা আইসোমরফিক না? আমি এর আগেই বলেছি দুটো গ্রুপ আইসোমরফিক হলে তাদের সমস্ত বৈশিষ্ট্য সেম হয়ে যায়। এই দুটোর মধ্যে একটা খুব প্রাইম বৈশিষ্ট্য আলাদা, ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য আলাদা, মানে Z4 cyclic. Z4 সাইক্লিক। ভেরি গুড, Z4 সাইক্লিক। এর জেনারেটর দুটো 1 বার 3 বার, এগুলো করাইনি এর আগের দিনই তো তোমরা বলছিলে কিসে একটা অটোমরফিজম না কিসে যেন চলছিল, এটা হ্যাঁ স্যার ঠিক ঠিক। ঠিক না? তাহলে এগুলো মাথায় রাখতে হবে, মানে কত কিছু জিনিস, মানে একটা অ্যাডভান্স অ্যালজেব্রা শিখতে গেলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা গুলিয়ে খেয়ে নিতে হবে, সব জিনিস জানতে হবে, বা সব জিনিস জানার থেকে বড় সব জিনিস মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে। জানলাম কিন্তু মনে রাখলে হবে না। 1 বার 3 বার জেনারেটর, এই দুটো জেনারেটর থাকে,
কতগুলো জেনারেটর থাকে? সুচিস্মিতাই কিন্তু বলেছিল মনে হয় এর আগের দিন যে স্যার 4 এর থেকে ছোট, 4 এর সঙ্গে প্রাইম ততগুলো জেনারেটর থাকে। কি একটা কারণে জানো এগুলো বলেছিলাম আমি অটোমরফিজমে। তাহলে দুটো জেনারেটর 1 বার 3 বার 5 4, তাহলে এরা সাইক্লিক, কিন্তু এটা সাইক্লিক না। তাহলে নেট বলো বা আইআইটি জ্যাম বলো, এরকম একটা কোশ্চিন থাকে, হাউ মেনি গ্রুপস আর দেয়ার of order 4 up to isomorphism? এর মানে জানো? কতগুলো আছে সেটা আমি জানতে চাইছি না, আমি আপাতত কোশ্চিনটার মানে বলতে চাইছি। এই কোশ্চিনটার মানে কি? এরকম একটা কোশ্চিন অনেকবার দেয়, হয়তো 4 গ্রুপ দেয় না, 4 অর্ডার দেয় না, হয়তো 10 অর্ডার 12 অর্ডার দিতে পারে, কিন্তু মিনিংটাকে বুঝতে হবে কোশ্চিনটার মানে কি। কোশ্চিনটার মানে হচ্ছে হাউ মেনি গ্রুপস আর দেয়ার অফ অর্ডার 4 আপ টু আইসোমরফিজম। মানে সুচিস্মিতা দেখি কি বলতে পারো, তোমার প্রিপারেশন কিরকম জ্যামের দেখি। হ্যাঁ স্যার, মানে আইসোমরফিক না এটা বলতে চেয়েছে বোধহয়, মানে আইসোমরফিক না আলাদা আলাদা ভাবে চিহ্নিত করতে 4 চেয়েছে। অর্ডারের কতগুলো আলাদা আলাদা টাইপের গ্রুপ আছে? হ্যাঁ দুটো গ্রুপ যদি আইসোমরফিক হয়ে যায় তাদেরকে কিন্তু একবারই নেব, তাদেরকে কিন্তু হ্যাঁ তাহলে কতগুলো 4 অর্ডারের গ্রুপ আছে যারা একে অপরের সঙ্গে আইসোমরফিক হবে না, মানে আইসোমরফিক ক্লাস অনুসারে। ধরো যে সাপোজ যেরকম Z2 ক্রস Z2, সেটা কার সাথে আইসোমরফিক? এখনই K4 এর সাথে। প্লেন্স 4 এর সাথে, প্লেন্স 4 গ্রুপের সাথে আইসোমরফিক। তাহলে এদেরকে কিন্তু দুবার নেব না, এদেরকে বলে একটাই, হুম এই টাইপের একটা। আবার Z4 এদের কারোর সাথে আইসোমরফিক না, তাহলে এইটা আরেকটা। এরকম কতগুলো 4 অর্ডারের গ্রুপ আছে যারা একে অপরের সঙ্গে আইসোমরফিক না, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসে আছে, আলাদা আলাদা ক্লাস। 3টে। তাহলে আরেকটা দিতে হবে তোমাকে, আমি দুটো D4 মনে হয়। D4 এর অর্ডার 4 না, D4 হবে না। 4 না, তার ওটা অর্ডার 8 হবে। ওর অর্ডার আরে 4 অর্ডারের গ্রুপ, মানে 4টে এলিমেন্ট থাকবে গ্রুপে। D4 হচ্ছে 4 অর্ডারের গ্রুপ না। আচ্ছা আচ্ছা। হুম। কোশ্চেনটা বুঝতে পেরেছো? হাউ মেনি, এগুলো কোশ্চেন আছে টিআইএফআর যেগুলো পরীক্ষা টরীক্ষা তোমরা দিচ্ছ, এগুলোতে এই সমস্ত কোশ্চেন আছে প্রতিবার, এই টাইপের কোশ্চেন একটা আসেই আসে, দেখেছি আমি। এখন হয়তো আসে না, রিসেন্টলি মনে হয় এগুলো সব জেনে যাচ্ছে বলে যারা প্রিপারেশন দিচ্ছে চেঞ্জ করে দিচ্ছে কোশ্চেন এখন। অ্যান্সার হচ্ছে 2, দুটোই পাওয়া যাবে, আর পাওয়া যাবে না, খুঁজে লাভ নেই। দেয়ার আর 2 গ্রুপস অফ অর্ডার 4 আপ টু আইসোমরফিজম, তার মানে দুটোই পাওয়া যাবে। একটা হচ্ছে Z4 প্লাস যারা সাইক্লিক, আর যারা হচ্ছে নন সাইক্লিক, এরা সবাই নন সাইক্লিক। সে Z2 প্লাস Z2 বলতে পারো, ভি বলতে পারো, যা ইচ্ছা বলতে পারো, সোজা কথা সব নন সাইক্লিক যারা। তাহলে 2 ধরনের গ্রুপ 4 অর্ডারের আফটার আইসোমরফিজম। 4 অর্ডার, কিন্তু আমি কিন্তু সব বলছি না, অনেক গ্রুপ আছে যেগুলো হায়ার অর্ডারের ক্ষেত্রে অনেক রকম অন্য রকমের হয়, তো ওগুলো পরের ব্যাপার। যাই হোক, আপাতত এগুলো আসছি না, ঠিক আছে। চলে আসি এবার প্রিভিয়াস জায়গায়। তাহলে এই যে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট, এটা কি বুঝতে পারলে দুটো গ্রুপের? এটা আলটিমেটলি কি শেখালাম? এটা আলটিমেটলি ক্লেন্স 4 গ্রুপটাই আমি এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট দিয়ে বোঝালাম। ক্লিয়ার? এবার তোমরা বলতে পারো স্যার আপনি বারবার করে এমন জিনিস নিচ্ছেন যেখানে দুটো গ্রুপ এক, ভালো লাগছে না। এমন একটা এক্সাম্পল দিন যেখানে দুটো গ্রুপ আলাদা। নেব? নাও, নিলাম। এবার G1 একটা গ্রুপ, ঠিক আছে, 1A A স্কোয়ার, 3টে এলিমেন্ট। আচ্ছা, এই গ্রুপটা না সাইক্লিক গ্রুপ, হ্যাঁ। আচ্ছা, তার জেনারেটর কে? এ। কে বলতে পারে গ্রুপের অর্ডার কত? কটা এলিমেন্ট? 3. 3 হবে order। তার অর্ডার 3। কার রেসপেক্টে গ্রুপ? কিছু চিহ্ন দেইনি মানে সবসময় ভেবে নেবে দিস ইজ এ গ্রুপ উইথ রেসপেক্ট টু Whatever respect. মাল্টিপ্লিকেশন, গুণের রেসপেক্টে, ঠিক আছে। আচ্ছা, এন্ড G2 আরেকটা গ্রুপ, 1 আর B, এটাকেও আমি একটা সাইক্লিক গ্রুপ নিলাম। এমনি না দিলেও কোনো ক্ষতি হতো না, তাছাড়াও আছে, তবে আমি একটা সাইক্লিক গ্রুপ দিয়েই করাচ্ছি। এই গ্রুপটাকে বলছি বি দ্বারা জেনারেট করছে। কে বলতে পারে এই গ্রুপের অর্ডার কত হবে?
টু হবে sir। 2 তাহলে এইবার ধীরে ধীরে আসছি G1 ক্রস G2, এটা গ্রুপ অবশ্যই, কিন্তু এই গ্রুপে কতগুলো এলিমেন্ট থাকবে আগে বলো? স্যার 6টা এলিমেন্ট থাকবে। কি কি 6টা? 1 1 1 1 1 B A1 AB AB, very good. A square 1 Square 1 A square B square B, very good. 6টা। এবার G1 ক্রস G2 এটাকে একটা গ্রুপ হবে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে? হবে স্যার। এটা হবে। আর যদি কারো বিশ্বাস না হয় কম্পোজিশন বা ক্যালে টেবিল করে নিও, ঠিক আছে? তাহলে দেন G1 ক্রস G2 ইজ এ মাল্টিপ্লিকেটিভ গ্রুপ। হ্যাঁ, এটা হয়তো মাথায় থাকে। মাল্টিপ্লিকেটিভ গ্রুপ মানে গ্রুপটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। যদি কারোর অসুবিধা হয় তাহলে আমি বলে দিই, এই গ্রুপটা এরকম ভাবে হবে A1, A2 ডট, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন B1, B2, এদের কম্পোজিশন হবে A1 B1, A2 B2। বুঝতে পেরেছো? A1 B1, A2 B2 এই আকারে। যদি কেউ কম্পোজিশন টেবিল এখানে ড্র করো তাহলে দুটো মানে প্রোডাক্ট যদি নাও G1 G2 থেকে দুটো এলিমেন্ট যদি নাও তার প্রোডাক্টটা তাহলে এরকম ভাবে হয় কিন্তু। হ্যাঁ, সবই ডট। দেখিয়ে দেবো কি? বলে দিই, where A1 A2 dot B1 B2 is equal to A1 B1, A2 B2। ঠিক আছে, বলে দিলাম। যাও, রাফে বলার দরকার নেই, পরিষ্কার করে বলে দিলাম। ফর অল A1 A2 G তে B1 B2 G তে, G মানে হচ্ছে, ও G ধরিনি না, G মানে হচ্ছে G1 ক্রস G2। ঠিক আছে, যখন ধরিনি তো বাদ দাও, তাহলে B1 B2 এটা হচ্ছে G1 ক্রস G2 তে। ঠিক আছে, আচ্ছা, কে বলতে পারে এই গ্রুপের আইডেন্টিটি কত? স্যার 1, 1। বাপরে, একবারে রেডি হয়ে আছে তো। ইজ দ্য আইডেন্টিটি গুড, ভেরি গুড। হ্যাঁ দিলওয়ার, হ্যাঁ স্যার বলেন। অ্যাকশন একবারে ইলেকট্রিক শকের মতো। ইলেকট্রিক শক যদি খাও না তখন দেখবে চাক করে লাগে, ওরকম ব্যাপার। সঙ্গে সঙ্গে একবার রেডি, ভেরি গুড। বাহ, ভুল বলবে না কিন্তু। বাড়িতে হ্যাঁ, কি বলছো প্রেম? স্যার বাড়িতে আছে তাই জন্য। বাড়িতে আছে তাই জন্য না? তুমি বাড়িতে থাকো না, বাইরে? মানে স্যার আজকে তো স্যার মালদা যেতে হতো না তাই জন্য। ও বাড়িতে আছে বলে, আচ্ছা আচ্ছা, ও মালদা যেতে, মানে বাড়িতে। আমার অফলাইনে ভালো লাগছে না, অনলাইনে বলে প্রম্পট অ্যাকশন। 1 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, ধরো একটা এলিমেন্টের অর্ডার বের করতে চাইছি। হ্যাঁ, ধরো A, B, এই যে এর অর্ডার বের করব, তো অর্ডারের ডেফিনিশন কি হবে? A, B এর পাওয়ার যত হবে সেটাকে আইডেন্টিটি দেখাতে হবে। আইডেন্টিটি বেরিয়ে গেছে 1 1। তো A, B এর অর্ডার বের করতে চাইছি, শিখে নাও অর্ডার কি করে বের করতে হয়। এমনি তো জানোই, কিন্তু এই যে ডিরেক্ট প্রোডাক্ট মানে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্টের ক্ষেত্রে কি করে অর্ডার বের করতে হয় শিখে নাও। তাহলে 1 নম্বর হচ্ছে A, B এর পাওয়ার আমি 1 নিলাম, 1 1 হবে? হবে স্যার। পাগল হয়ে গেছে ছেলেটা। A, B এর প্রোডাক্ট 1 দিলে 1 1 কি করে হয়? বুঝতে পারছো না? স্যার আবার বলেন, বুঝতে পারলাম না। আগে তাহলে অ্যান্সার দিতে কেন? A, B তার পাওয়ার 1, তার মানে A, B তো, তাহলে সেটা কি করে 1 1 হবে? আইডেন্টিটি হবে কি? হবে না তো। এই যে 1 1 তো আলাদা এলিমেন্ট, A, B আলাদা, 1 1 আলাদা। আমি বলতে চাইছি A, B এর অর্ডার বের করতে। তো আমরা কি হয়, আমরা নরমালি যখন A এর অর্ডার বের করি তখন কি করি বলো? A এর অর্ডার ধরো n, কি সূত্র কি? কারোর অর্ডার বের করতে গেলে কি সূত্র? A to the power n identity আইডেন্টিটি, যেখানে n টা কি হতে হবে? ইজ দ্য লিস্ট লিস্ট পজিটিভ নাম্বার। নাম্বার না, ইন্টিজার। ঠিক আছে, লিস্ট পজিটিভ ইন্টিজার, এই তো সূত্র। তাহলে আমি যদি কাউকে বলি এবার
G1 কমা G2 এর এলিমেন্ট, G1 ক্রস G2 এর এলিমেন্ট, G1 ক্রস G2 এর এলিমেন্ট মানে A কমা B, এইভাবে এদের অর্ডার যদি বের করি A কমা B এর অর্ডার, তাহলে সূত্র কি? একই জিনিস, অর্ডারের তো ডেফিনেশন চেঞ্জ হচ্ছে না। তাহলে আমার কাজ হচ্ছে এরকম একটা n বের করা, যাতে করে A কমা B এর পাওয়ার n নিলে আইডেন্টিটি। তোমরা একটু আগেই বললে প্রম্পট অ্যাকশন যে স্যার আইডেন্টিটি হচ্ছে 1,1, তাহলে A কমা B তার পাওয়ার কত বসালে যেটা লিস্ট পজিটিভ ইন্টিজার আইডেন্টিটি হবে 1,1? কে বলতে পারে? স্যার 6 বসাতে হবে। কেন 6 হঠাৎ করে? 1 2 1 তো হলো না, 2 3 4 5 ছেড়ে দিয়ে 6 চলে গেলে হঠাৎ করে? হঠাৎ করে 6 চলে গেলে কেন? A কমা নাম্বারের এলিমেন্ট তো 6। না না, আগে দেখো A কমা B তার পাওয়ার যদি 1 নি, তাহলে A কমা B হচ্ছে 1 1 হচ্ছে না, ক্লিয়ার, আইডেন্টিটি হচ্ছে না। আচ্ছা A কমা B তার পাওয়ার যদি 2 নি, কি করলাম? তার মানে A কমা B দুবার নিলাম। কম্পোজিশন কি আছে গো? দুবার নিলাম, মাঝখানে কম্পোজিশন দিলাম। কম্পোজিশন কি আছে বলো এটা? Dot. মাল্টিপ্লিকেটিভ হয়েছে স্যার, ডট। ডট, তাহলে ডট অসুবিধা আছে? নেই। আচ্ছা কম্পোজিশনটা ভালো করে দেখো কিভাবে করেছি। A1 কমা A2 ডট B1 কমা B2, A1 B1 এটা এটা আর এটা এটা। তাহলে কে বলতে পারে এখানে কত হবে? AB ডট AB কত হবে? A square, comma identity. A স্কয়ার কমা B স্কয়ার। বুঝতে পারলে না B কম্পোজিশন? square টা identity হয়ে যাবে 1. এবার হ্যাঁ আসছি, ধীরে ধীরে আসছি। নরমালি তো A স্কয়ার B স্কয়ার, এবার B স্কয়ার কেন আইডেন্টিটি? কেন বলো? অর্ডার 2 স্যার। কারণ G2 হচ্ছে সাইক্লিক গ্রুপ, যার জেনারেটর হচ্ছে B, তাহলে B এর অর্ডার আর G2 এর অর্ডার সেম। G2 এর অর্ডার 2, তাহলে B এর অর্ডারও 2। তাহলে B এর অর্ডার 2 মানে B স্কয়ার ইকুয়াল টু আইডেন্টিটি। আইডেন্টিটি কত? 1 আসলো? 1 1 আসলো? না স্যার, আসলো না, তাহলে 2ও হলো না। এরকম ভাবে 3 নেবে, 4 নেবে, 5 নেবে, দেখবে 6 চলে আসছে। কেন 6 চলে আসছে? 6টা ঠিকই বলেছো, কারণ 6 হচ্ছে A কমা B কবার নিতে হবে? ডট কবার নেব? 6 বার নিতে হবে। 6 বার নিতে হবে, 2 বার 3 বার এভাবে করে 6 টাইমস। যেহেতু এরা কমিউটেটিভ গ্রুপ, নরমালি কিন্তু না, যেহেতু এই গ্রুপটা কমিউটেটিভ, তাহলে এই ক্ষেত্রে এটা A টু দি পাওয়ার 6 B টু দি পাওয়ার 6 চলে আসবে। না এমনি এমনি চলে আসছে, তো এমনিও ডট ডট করে চলে আসবে, চলে আসবে। সরি, কমিউটেটিভের কোনো এখানে জায়গা নেই। এমনি A কমা B ডট A কমা B, তাহলে এখানে কত হচ্ছে? A স্কয়ার কমা B স্কয়ার, আবার তার সাথে যদি A কমা B, A কিউব কমা B, A কিউব কমা B কিউব, তার সাথে আবার যদি A কমা B, তাহলে এইভাবে চলতে A টু দি পাওয়ার 6 কমা B টু দি পাওয়ার 6। এবার বিষয় বোঝো, A টু দি পাওয়ার 6 মানে হচ্ছে A কিউবের স্কয়ার, আর B টু দি পাওয়ার 6 মানে B স্কয়ারের কিউব। এইভাবে লিখলাম। কেন এইভাবে লিখলাম? A কিউব মানে কত? 1. 1, আর B স্কয়ার মানে 1, তাহলে A কিউব মানে 1, তার স্কয়ার নাও জানাও 1, আর B স্কয়ার মানে 1, তার কিউব নাও 1। তার মানে আলটিমেটলি আইডেন্টিটি পাচ্ছি। দ্যাটস ওয়াই A কমা B তার অর্ডার হচ্ছে 6। এর থেকে কম পাবে না। যদি বিশ্বাস না হয় তো আমাকে বলো যে স্যার এটা করে দেখান, আমি করে দেখাচ্ছি। এর থেকে কম পাবে না। তাহলে A কমা B তার অর্ডার কত? প্রেম, A কমা B এর অর্ডার 6। তোমাকে এবার কোশ্চিন, আমি কিন্তু যা পড়াচ্ছি সেখান থেকে জিজ্ঞেস করছি, বারবার করে বলছি তুমি যেটা জানো ভালো কথা, কিন্তু এখানে আমি যেটা পড়াইছি সেখান থেকেই তোমার কাছে এটা কোশ্চিন। G1 ক্রস G2 সাইক্লিক, এটা কি সাইক্লিক হবে এই গ্রুপটা? হ্যাঁ স্যার, হবে তো স্যার। হবে। আচ্ছা, প্রেম চৌধুরী বলছে এটা একটা, কারণ বলো। স্যার কারণের জেনারেটর আছে এবি। এর জেনারেটর AB, কি করে বলতে পারছো AB তার জেনারেটর? স্যার উপরের যে G1 ক্রস G2 স্যার যতগুলো এ আছে আপনার, ওখান থেকে স্যার বললাম। গ্রুপের অর্ডার কত? 6। আর এলিমেন্টের অর্ডার যদি 6 হয়ে যায়, তাহলে সেটাই কি হয়ে যায়? তার একটা জেনারেটর। এবং তার একটা জেনারেটর যদি থেকে যায় কোনো একটা গ্রুপের, তাহলে সেই গ্রুপটা কি হয়ে যায়? সাইক্লিক গ্রুপ। বোঝাতে পেরেছি? কে বলতে পারে 6 অর্ডারের গ্রুপ কটা জেনারেটর থাকবে? দুটো জেনারেটর স্যার। দুটো জেনারেটর থাকবে, একটা বেরিয়ে গেছে, আরেকটা আরেকটা
আর এটা থাকবে কিনা 6 অর্ডারের গ্রুপ কেন থাকবে? কারণ সূত্র হচ্ছে 6 এর থেকে ছোট 6 এর সঙ্গে প্রাইম, যতগুলো সংখ্যা ততগুলো জেনারেটর। তাহলে 1 আর 5 দুটো সংখ্যা 6 এর থেকে ছোট 6 এর সঙ্গে প্রাইম, তাহলে দুটো জেনারেটর, একটা বেরিয়ে গেছে এবি। কে বলতে পারে আরেকটা জেনারেটর কিরকম ভাবে বের করবো? তাহলে স্কোয়ার ওয়ার্ড হবে, এ স্কোয়ার ওয়ার্ড। 1 এটা একটা জেনারেটর, এটা তো বোঝা গেছে, এটা বুঝতে পেরেছো। আরেকটা জেনারেটর বলছে এ স্কোয়ার 1। আচ্ছা, তার মানে তার অর্ডার তো 6, তাই তো? জেনারেটর অর্ডার কিন্তু 6 হতে হবে। দেখো সোজা কথা, গ্রুপের অর্ডার কত এখানে? 6, তাহলে এলিমেন্ট গুলোর অর্ডার কত হবে? গ্রুপের অর্ডার যদি 6 হয় তাহলে এলিমেন্ট গুলোর অর্ডার কত হবে বলো? 6 এর ডিভাইজার, 6 বা 6 এর ডিভাইজার। 6 বা 6 এর ডিভাইজার, তাহলে 6 এর ডিভাইজার কে কে? 1, আইডেন্টিটির অর্ডার 1 হয়ে গেল। 2 কে কে বলতে পারে কোন কোন এলিমেন্টের অর্ডার 2 হবে? কাদের অর্ডার 2 হবে? ওয়ার্ড কমা বি, 1, বি। কি করে বলছো হঠাৎ করে যে 1, বি এর অর্ডার 2? ওয়ার্ড স্কোয়ার ওয়ার্ড আর বি স্কোয়ার ওয়ার্ড। দাঁড়াও 1 মিনিট। 1, বি এর অর্ডার দেবিকা বলছে 2, তাই তো? কেন বলছে? কারণ 1, বি ডট 1, বি মানে দুবার 1 আর বি স্কোয়ার মানে 1। পারফেক্ট, তাহলে আইডেন্টিটি, তাহলে এর অর্ডার 2 মেনে নিলাম, কারণ হচ্ছে অ্যাজ এটা। আর কার অর্ডার 2? তাহলে এর অর্ডার 1, এর অর্ডার 2। আর কেউ আছে 2 অর্ডারে? দেখো 2 অর্ডারের এলিমেন্ট অড সংখ্যক থাকে, এটা হয়তো জানিয়েছিলাম আমি। যদি কোনো গ্রুপের সংখ্যা ইভেন হয়, অর্ডার যদি ইভেন হয়, তাহলে তাতে না 2 অর্ডারের এলিমেন্ট অড সংখ্যক হয়, একটা বা তিনটে বা পাঁচটা এরকম হবে। আর কেউ 2 অর্ডারের যদি আরেকটা থাকে তাহলে তার সাথে সাথে দুটো থাকবে, হয় একটা নয় তিনটে। আর নেই তো স্যার 2 অর্ডারের এলিমেন্ট, হবে না তো আর। স্যার আর দেই, আচ্ছা, ভালো কথা নেই। 3 অর্ডারের এ কমা ওয়ান। 1 কেন বুঝতে পেরেছো? ঠিক বলছে, কারণ একটু ওয়ার্ড হবে। এটা যদি 3 বার নি, হ্যাঁ, a, 1 যদি 3 বার নি তাহলে দাঁড়াবে কি বলো? স্যার a কিউব, 1 কিউব ইজ ইকুয়াল টু 1, 1। ভেরি গুড। আর তাহলে 3 অর্ডারের হয়ে গেল। আর 3 অর্ডারের আর নেই। এ স্কোয়ার 1 স্যার। এ স্কোয়ার 1 এর অর্ডার 3, তাই তো? কেন? এ স্কোয়ার 1 যদি 3 বার নাও কি হবে? a টু দি পাওয়ার 6, 1। a টু দি পাওয়ার 6 মানে কত হবে? স্যার a কিউব নিতে হবে আর উপরে a স্কয়ার নিতে হবে। 1, 1। তাহলে ঠিকই তো বলছো, কারেক্ট। তাহলে তুমি যে একটু আগে দেবিকা বলছিলে এটা জেনারেটর বাদ ও ওটা হচ্ছে না। হচ্ছে না, তাহলে এর অর্ডার, এটার অর্ডার 3, এটার অর্ডার 3। আচ্ছা, এবির অর্ডার সবাই জেনে গেছি, এবির অর্ডার কত? 6। তাহলে আরেকটা এলিমেন্ট কি হবে? এ এ স্কোয়ার স্কোয়ার বি বি স্যার। হবে, এ স্কোয়ার বি। কারেক্ট, এ স্কোয়ার বি। দেখবে, চেক করে দেখবে এর অর্ডার 6 হচ্ছে কিনা, দেখে নিও। তাহলে এটা আরেকটা জেনারেটর, ইজ এ জেনারেটর। তাহলে এই তো জিনিস যা আগে করেছি সেই একই জিনিস করছি, কিন্তু হ্যাঁ এবার অনেকগুলো মাথায় রাখতে হবে, অনেকগুলো ক্রাইটেরিয়া, যে এবার আমরা 2-3টে গ্রুপ একসাথে কম্বাইন করছি। কে বুঝতে পারলে না? বোঝাতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট একটা থিওরেম করাই। ঢুকে ভালো সবাই। লেট H, K be two groups, ঠিক আছে? H একটা গ্রুপ, K একটা গ্রুপ, and G H cross K, H আর K এর এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট, ঠিক আছে? B দেয়ার এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। ঠিক আছে? আচ্ছা, ধরো EH
আর ই কে এরা হচ্ছে আইডেন্টিটি। কার কার আইডেন্টিটি বুঝতেই পারছো চিহ্ন দেখে। be the identity elements, ঠিক আছে, of H and K. ক্লিয়ার? তাহলে আচ্ছা রেসপেক্টিভলি যথাক্রমে, তাহলে বলছে দেন 1 নম্বর নাম্বার 1 H ড্যাশড যদি এরকম হয় স্মল h কমা ই কে, ভালো করে বোঝো কি বলতে চাইছি আমি, যেখানে স্মল এইচটা হচ্ছে ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট আর কে ড্যাশড ক্যাপিটাল কে ড্যাশড, হ্যাঁ, সেখানে হবে হচ্ছে এইচ এর আইডেন্টিটি আর তার সাথে স্মল কে, যেখানে স্মল কে, ঠিক আছে, ক্যাপিটাল কে এর এলিমেন্ট। যদি এরকম হয়, আচ্ছা এখানে দেন দরকার নেই লেখার, ইফ দিয়ে শুরু করো, তাহলে বলছে দেন H dashed and K dashed are normal subgroups of G, are the normal subgroups of G, ঠিক আছে, তারা হচ্ছে নর্মাল সাবগ্রুপস অফ জি। এবং তার পাশাপাশি বলছে এইচ ড্যাশ আর কে ড্যাশের যদি ইন্টারসেকশন করো তাহলে একটাই এলিমেন্ট থাকবে, দ্যাট ইজ আইডেন্টিটি, মানে ই এইচ আর ই কে, ঠিক আছে, এটা 1 নম্বর। তারপরে এক এক করে আমি নাম্বার লিখছি আর আসছি, ঠিক আছে। আচ্ছা এটার প্রমাণটাকে করি। কি বলেছে দেখো তো ভালো করে, আগে বুঝতে হবে কি বলতে চেয়েছে। এইচ ড্যাশড আগে বোঝো, এইচ ড্যাশে কারা আছে, এইচ হচ্ছে একটা গ্রুপ, কে একটা গ্রুপ, সোজা কথা, আর জি হচ্ছে এইচ আর কে এর এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট, তার মানে সেটাও একটা গ্রুপ। এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট সেটা একটা গ্রুপ না, আমরা তো এটা শিখে এসেছি। তাহলে যেহেতু জি ইজ দ্য এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট, ভালো করে বোঝো, জি যেহেতু এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট, ঠিক আছে, এইচ ক্রস কে, তাই না, ওটাই তো জি, তাহলে এইচ ক্রস কে আর জি এর মধ্যে কোনো পার্থক্য আছে? নেই। তাহলে জিটা কিরকম দেখতে হবে, কারা থাকবে জিতে বলো, কে বলতে পারে? এইচ আর কে এর যেহেতু ডিরেক্ট প্রোডাক্ট, তাহলে এইচ ক্রস কে এটাই তো জি, তাহলে জিতে কারা থাকবে, কি টাইপের এলিমেন্ট গুলো থাকবে? পেয়ার আকারে স্মল এইচ কমা স্মল কে, কে বলতে পারে স্মল এইচ আর স্মল কে কোথায় থাকবে? ক্যাপিটাল এইচ এ আর ক্যাপিটাল কে তে, স্মল কে, এই তো এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। আচ্ছা এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট কি একটা গ্রুপ হয়? আমরা জেনেছি, তাহলে জি ইজ এ গ্রুপ। কে বলতে পারে জি যেহেতু একটা গ্রুপ তার আইডেন্টিটি কি হবে? কে বলতে পারে? EH, EK. EH, EK is the identity with, এটা as the identity বলে, is না করে, যেহেতু আমি with বলে দিয়েছি, as the identity। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা তাহলে এইচ ক্রস কে এটা কিন্তু একটা গ্রুপ হয়, মানে জি এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। এবার এইচ ড্যাশড এটা আমাদের দেখাতে হবে একটা নর্মাল সাবগ্রুপ। আগে এইচ ড্যাশটা ভালো করে দেখো, কে ড্যাশটা তোমরা বাড়িতে সিমিলারলি করে দিতে পারবে, আমি শুধু এইচ ড্যাশটা দেখাচ্ছি, ঠিক আছে, কে ড্যাশটা তোমরা একই রকম ভাবে করবে। এইচ ড্যাশটা বলেছে একটা নর্মাল সাবগ্রুপ, তো নর্মাল সাবগ্রুপ দেখাতে গেলে সবার আগে কি দেখাতে হবে, কে বলতে পারে? নর্মাল সাবগ্রুপ দেখাতে গেলে সবার আগে সাবগ্রুপ দেখাতে হবে, তো Subgroup. সাবগ্রুপ দেখানোর জন্য সবার আগে দেখাতে হবে যে এইচ ড্যাশটা হচ্ছে একটা নন এমটি,
এইচ ড্যাশটা হচ্ছে একটা নন এমটি সেট, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এইচ ড্যাশটা সাবগ্রুপ হচ্ছে, আর 3 নম্বর হচ্ছে এইচ ড্যাশটা নর্মাল সাবগ্রুপ। তাহলে এইচ ড্যাশটি এলিমেন্টটা আগে ভালো করে দেখো তো কিরকম, এলিমেন্ট গুলো ভালো করে দেখতে হবে কারা এইচ ড্যাশটে আছে, কি টাইপের এলিমেন্ট গুলো বলো। এইচ এর এলিমেন্ট প্রথম কোঅর্ডিনেট, আর তার সাথে কে এর আইডেন্টিটি ভালো করে বোঝো। এইচ কমা কে নেই কিন্তু এখানে, দেখো জিতে আছে এইচ কমা কে, কিন্তু এখানে কিন্তু এইচ কমা কে নেই, এখানে আছে এইচ এর সাথে কে এর আইডেন্টিটি। তো এরকম এলিমেন্ট পাবো না আমরা? এইচ ড্যাশ কি নন এমটি হবে না? দেখো তো এইচ ড্যাশ নন এমটি হবে তো? হ্যাঁ স্যার হবে। তাহলে এরকম প্রচুর এলিমেন্ট পাবো। এইচ যেহেতু নন এমটি গ্রুপ হচ্ছে বলে, তাহলে এরকম একটা এলিমেন্ট নিব এইচ থেকে, আর ই কে অলরেডি কে এর আইডেন্টিটি আছেই, তাহলে এইচ ড্যাশটা আমরা বলতে পারি একটা নন এমটি সাবসেট। কার সাবসেট কে বলতে পারে? কার সাবসেট? স্যার জি এর। জি এর। এটাও এক্সটার্নাল প্রোডাক্ট ইজ এ নন এমটি সাবসেট অফ জি। তাহলে জি তে প্রচুর এলিমেন্ট আছে। জি তে কারা আছে? জি তে যারা প্রথম কোঅর্ডিনেট এইচ এর এলিমেন্ট, পরের কোঅর্ডিনেট কে এর এলিমেন্ট, কিন্তু এইচ ড্যাশে প্রথমটা এইচ এর এলিমেন্ট ভালো কথা, কিন্তু পরেরটা কিন্তু ফিক্সড। দিস ইজ ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা চেঞ্জ হচ্ছে, ফার্স্ট কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে, সেটা h1 h2 h3 যা ইচ্ছা হতে পারে এইচ এর এলিমেন্ট, কিন্তু সেকেন্ড কোঅর্ডিনেটটা কিন্তু কে এর আইডেন্টিটি, এটা ফিক্সড। তাহলে এইচ ড্যাশ হচ্ছে একটা জি এর নন এমটি সাবসেট। আচ্ছা দুটো এলিমেন্ট ধরে নাও তো এইচ ড্যাশ থেকে, ধরে নাও একটা এ, ধরে নাও এ, কিরকম হবে দেখতে বলো? H1, EK. h1, ek, ভেরি গুড। বুঝতে পেরেছো কেন বললো? আর বি আরেকটা এলিমেন্ট h2, ek, ek তো ফিক্সড। কার এলিমেন্ট? দুটোই, দুটোই হচ্ছে এইচ ড্যাশের এলিমেন্ট। তাহলে কে বলতে পারে দুটোই যদি এইচ ড্যাশের এলিমেন্ট হয়, তাহলে h1 h2 কোথা থেকে থাকবে? H dash. h1 h2 H থেকে H. তারা এইচ থাকবে, কারণ কম মানে এদের মানে ইয়েটা পেয়ার আকারে যে এলিমেন্টটা তারা এইচ ড্যাশে আছে। এইচ ড্যাশটা ভালো করে দেখো, তাহলে এইচ ড্যাশের যে প্রথম কম্পোনেন্ট এইচ, সেটা এইচে আছে না? তাহলে h1 এইচে, h2 এইচে। ক্লিয়ার? এইচ কিন্তু একটা সাবগ্রুপ, এটাতে একটা গ্রুপ, এটাতে মাথায় থেকে। কে বলতে পারে এদের কম্পোজিশন কত হবে? এ কম্পোজিশন বি, বলো। H1, H2, EK. এ কম্পোজিশন বি একবারে করব, এ কম্পোজিশন বি ইনভার্স। আচ্ছা এখানে না কিছু বলে দিয়েছে কোথাও, এই যে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট কিছু বলেনি, তার মানে জানো কম্পোজিশন কে কি নিয়েছে? Multiplication. মানে কোথাও কিছু বলেনি, দ্যাট মিনস দে হ্যাভ টেকেন দ্য কম্পোজিশন অ্যাজ মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এখানে আমি একবারে এ কম্পোজিশন বি আর এ ইনভার্স না করে দুটোকে কম্বাইন করে এ কম্পোজিশন বি ইনভার্স এটা নিয়েছি। তো এখানে কম্পোজিশন যেহেতু ডট, তাহলে আমি এ বি ইনভার্স, বোঝাতে পেরেছি? তো এ বি ইনভার্স কে বলতে পারে কত হবে? এ মানে কত? H1, EK. ডট h2, ek, এটাই তো এ, তার ইনভার্স। আচ্ছা তোমরা হয়তো জানো, আমি এর আগেই করালাম একটু আগে, যে যদি কোনো একটা এলিমেন্ট এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্টে থাকে তাহলে তার ইনভার্স কি হয় গো? করালাম না? এই যে দেখবো A inverse, B inverse. a1, a2 তার ইনভার্স কে? এ ইনভার্স, বি ইনভার্স। তাহলে এই ক্ষেত্রেও তোমরা ভালো করে যদি লক্ষ্য করো, তাহলে আমাকে বলো যে h2, ek তার হোল ইনভার্স কত হবে? H2 inverse, EK. h2 ইনভার্স, ek তার ইনভার্স। তো ek এর ইনভার্স আলটিমেটলি কত জানো? ek নিজেই, EK. ঠিক আছে, ek নিজেই। তাহলে h2 ইনভার্স আর ek। এবার এই দুটোর যদি আমি গুণ করি তাহলে কি হয়? গুণটা কম্পোজিশন বলে, এটার সাথে এটা h1 ডট h2 ইনভার্স, আর এটার সাথে এটা ek এর সাথে ek কম্পোজ করলে ডট করলে কি হয়? ek। তাহলে h1 ইন্টু h2 ইনভার্স। আমি বলছি এইটা এইচ ড্যাশে আছে কারণ এই এলিমেন্টটা এইচে আছে বলে। কে বলতে পারে কেন এটা এইচে আছে?
এইচ সাবগ্রুপ তাই এইচ গ্রুপ, এইচ একটা গ্রুপ তাই গ্রুপের ক্ষেত্রে কি হয়, গ্রুপের ক্ষেত্রে H1 H2 যদি H এ থাকে তাহলে H1 H2 এর ইনভার্স এবং তাদের কম্পোজিশন সবাই H এ থাকবে, তাই না? তাহলে এটা H ড্যাশে আছে। অতএব A আর B H ড্যাশ ছিল, সেখান থেকে দেখালাম AB ইনভার্স H ড্যাশে আছে। কি বলতে পারি? H ড্যাশ ইজ এ কি সাবগ্রুপ অফ G। সাবগ্রুপ হয়ে গেল। এবার নরমাল দেখাতে গেলে তোমরাই পারবে। কি দেখাতে হয় বলো? নরমাল দেখাতে গেলে তোমরাই জানো, সব খুব সোজা। একটা এলিমেন্ট ধরে দিতে জি থেকে একটা এলিমেন্ট নিব থেকে, আচ্ছা। আর এইচ ড্যাশ, আর ক্যাপিটাল এইচ ড্যাশ থেকে, হ্যাঁ স্মল এইচ একবার অলরেডি ইউজ করেছি তো স্মল এইচ নিচ্ছি না, ঠিক আছে? আর তাহলে কি দেখাতে হবে বলো? দেন বলো, তোমরা জানো তো সবাই। জি জি এইচ ড্যাশ কমা জি ইনভার্স এইচ ড্যাশটা থাকতে হবে আমার জি ইনভার্স এটা এইচ ড্যাশে থাকবে। আচ্ছা জি কে না ধরে নাও না কিছু একটা, এই যে জি যেটা ধরেছি ক্যাপিটাল জি থেকে, সেটাকে একটু ধরে নাও না কিছু। এখানেই না একটা কাজ করি, জি কে ধরে নি, হ্যাঁ ক্যাপিটাল জি থেকে যে স্মল জিটা ধরেছি সেটাকে না আমরা একটা কাজ করি, আমরা ধরে নিই G1, G2। অসুবিধা আছে কারোর? এন্ড এবং এইচ ড্যাশটা হচ্ছে এ থেকে। আচ্ছা G1, G2 জিতে আছে, তাহলে G1 কোথায় আছে কে বলতে পারে? আর G2 কোথায় আছে? জি মানে দেখে নাও, হোয়াট ইজ জি? এই যে জি, জি ওর এইচ ড্যাশটা G1 H এ আছে স্যার। এইচে আছে জি ওয়ান আর জি টু কেতে কে তে, কারেক্ট। এবার জি এইচ ড্যাশ জি ইনভার্স, জি মানে হচ্ছে G1 G2, আচ্ছা এইচ ড্যাশ মানে ধরবো কিছু এইচ ড্যাশ, বলো এইচ ড্যাশটা কিরকম হতে হবে? এইচ ড্যাশটা হচ্ছে ক্যাপিটাল এইচ ড্যাশের এলিমেন্ট। ক্যাপিটাল এইচ ড্যাশের এলিমেন্ট মানে একটা কি হবে বলো? এইচ কমা ইকে এটা এইচ কমা ই কে, ভেরি গুড। আর তার সাথে জি ইনভার্স G1 G2 তার হোল ইনভার্স। একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে স্মল এইচ ড্যাশ, যেহেতু এইচ ক্যাপিটাল এইচ ড্যাশের এলিমেন্ট তাহলে স্মল এইচ কমা ই কে, হ্যাঁ এই আকারে নিলাম, এটা এতে মাথায় থাকে ক্যাপিটাল এইচ ড্যাশের এলিমেন্ট। আচ্ছা এবার গুণ করো, এটাকে কি হবে কে বলতে পারে? একবারে করো তো। G1 G2 ডট এইচ ই কে ইন্টু এটা হয়ে গেল G1 এর ইনভার্স G2 এর ইনভার্স, একবারে করো কি হবে বলো? G1 এইচ G1 ইনভার্স। আর পরেরটা করো কে বলতে পারে? G2 তার সাথে ইকে তার সাথে G2 ইনভার্স, কে বলতে পারে? এইটা দাঁড়ালো G1 এইচ G1 ইনভার্স, আর এইটা কত দাঁড়াবে? ইকে কেন ইকে দাঁড়াবে? কারণ G2 জি ইনভার্স আইডেন্টিটি কারেক্ট, G2 হচ্ছে কে এর এলিমেন্ট, তাহলে কে এর এলিমেন্ট তার সাথে আইডেন্টিটি, তার মানে G2 তার সাথে তার ইনভার্স। এবার কোশ্চিনটা হচ্ছে যদি দেখিয়ে দিতে পারি এটা এইচ ড্যাশে তাহলে কাজ শেষ। আর এটা এইচ ড্যাশে দেখানোর জন্য G1 এইচ G1 ইনভার্স সেটা দেখাতে হবে ক্যাপিটাল এইচ এ। কে বলতে পারে এটা কেন ক্যাপিটাল এইচ এ আছে? ক্যাপিটাল এইচটা গ্রুপ ক্যাপিটাল জিতে এইচে থাকবে সবটাই এলিমেন্ট তো এইচ এরই আছে স্যার H1 এইচ এ G1 H G ইনভার্স G1 ইনভার্স এইচ স্মল এইচ, বুঝতেই পারছো এইচ এ থাকবে কারণ এইচ ড্যাশটা থাকা মানে প্রথমটা এইচ এ পরেরটা ই কে, আর G1 ইনভার্স তাহলে সবই এইচ এ, এইচটা গ্রুপ, তাহলে এটা এইচ ড্যাশে। অতএব কি বলতে পারি? এইচ ড্যাশ ইজ এ নরমাল সাবগ্রুপ অফ জি। একই রকম যেরকম ভাবে আমি এইচ ড্যাশটা করলাম, কে ড্যাশটা দেখতে পেরেছো কি আছে? যেরকম ভাবে এইচ ড্যাশ করলাম, কে ড্যাশটা কি আছে গো বলো? জাস্ট উল্টোটা পারবে সবাই? সিমিলারলি উই ক্যান শো দ্যাট
similarly we can show that K dashed is also a normal subgroup. Of G. K ড্যাশটা ভালো করে বোঝো, K ড্যাশটা জাস্ট উল্টো, হ্যাঁ K ড্যাশটা যদি ভালো করে দেখো তাহলে দেখো K ড্যাশটা জাস্ট উল্টো। এবার হচ্ছে H এর আইডেন্টিটি তার সাথে K এর এলিমেন্ট গুলো ভ্যারি করছে। ঠিক আছে, কে বলতে পারে এদের ইন্টারসেকশনে কেন একটাই এলিমেন্ট থাকবে আর কেউ থাকবে না কেন? স্যার বাকি এলিমেন্ট গুলোতে তো এইচ এর এলিমেন্ট থাকবে এইচ ড্যাশে, ধরো আর কমা বি একটা এলিমেন্ট দিলাম, এইচ ড্যাশটেও আছে কে ড্যাশটেও আছে, সাপোজ দিলাম। আচ্ছা, তার মানে এ কমা বি এইচ ড্যাশটে আছে এবং একই রকম ভাবে এ কমা বি কে ড্যাশটেও আছে। আচ্ছা, এ কমা বি এইচ ড্যাশটে থাকার ফলে কে আইডেন্টিটি হবে? এইচ ড্যাশটা ভালো করে দেখো। ইএইচ এ কমা বি এটা এইচ ড্যাশটে আছে, এইচ ড্যাশটে কারা থাকে গো? কারা থাকে? যে কোনো এইচ এর এলিমেন্ট কমা সেকেন্ড কোঅর্ডিনেটটা কি? সেকেন্ড কোঅর্ডিনেটটা কি হতে হবে তাকে এইচ ড্যাশে থাকতে গেলে? ইকে কে হতে হবে। তাহলে এখানেও এ কমা বি যদি এইচ ড্যাশে থাকে তাহলে সেকেন্ড কোঅর্ডিনেট বিটাকে কি হতে হবে? ইকে ইএইচ কমা ইকে। এটা তো এইচ এ থাকবে, এটা নিয়ে মাথা ব্যথা নেই আমার। আমার মাথা ব্যথা হচ্ছে এইটা কোথায় থাকবে, কি হবে এটা? কেতে থাকবে ইকে। ইকে হবে, ইকে হবে বিটা, তাই না? এইচ ড্যাশ ভালো করে লক্ষ্য করো না, এইচ ড্যাশটা কিরকম আছে? এইচ ড্যাশটা প্রথম এলিমেন্টটা এইচ এর, কিন্তু পরেরটা কে এর আইডেন্টিটি। তাহলে এখানে এ কমা বি, তাহলে এ এইচ এর এলিমেন্ট কিন্তু বিটা হচ্ছে ইকে, কে এর আইডেন্টিটি। একই রকম ভাবে এ বিটা আবার কে ড্যাশটেও আছে। তাহলে এ বি যদি কে ড্যাশটেও থাকে তাহলে কে ড্যাশটা ভালো করে লক্ষ্য করো তো, কে ড্যাশটা আবার কিভাবে তৈরি? কে ড্যাশের প্রথম এলিমেন্টটা কি হয়? এইচ এর আইডেন্টিটি, আর সেকেন্ডটা কে এর যে কোনো এলিমেন্ট। তাহলে কে বলতে পারে এ বি যদি কে ড্যাশে তাহলে তাহলে সেখান থেকে কি বলা যায়? B equals to EH হবে। A equal to EH. টু ইএইচ A equals to EH। কি যে বলছে কে জানে। এ ইকুয়াল টু ইএইচ। এতজন এক এক রকম মতামত নিলে তো হবে না। তাহলে এ ইএইচ বি ই কে, তাহলে এ বি কত? ইএইচ কমা ইকে। তাহলে আলটিমেটলি যে এ বি আমি ধরেছিলাম সেই এ বি তৈরি হয়ে গেল ইএইচ ই কে তে পরিণত হয়ে গেল, আর সেটাই এইচ ড্যাশ কে ড্যাশে আছে। তার মানে তাদের ইন্টারসেকশন আছে, তাছাড়া কেউ নেই। অতএব এইচ ড্যাশ আর কে ড্যাশের ইন্টারসেকশনে এটা ছাড়া আর কেউ নেই, ইএইচ আর ই কে, মানে আইডেন্টিটি ছাড়া আর কেউ নেই। সোজা কথা, বোঝাতে পেরেছি? আজকে এই অবধি থাক। নেক্সট দিন আমি আরো দুটো এরকম, আর দুটো একটা করলেও হয়ে যাবে, ব্যাপারটা একই। আর একটা এরকম অঙ্ক আছে, সেটা আমি থিওরেম আছে, থিওরেমে যে এক করালাম এরপর দুই আছে, সেই দুইটা আমি করিয়ে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টে চলে যাবো। এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট মোটামুটি তোমাদের শেখা হয়ে গেল। এবার কিছু এক্সাম্পল দেখতে হবে ধীরে ধীরে, সেগুলো আরো আছে। এরপর ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টে আসবো। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাক। কারোর কোনো কোশ্চিন থাকলে আমাকে বলতে পারো।